বৌমা, নাতি নাতনির মুখ না দেখে আমরা ওপারে চলে যাব নাকি? এটাই কি তোমরা চাইতেছো? 5 বছর তো হইলো, এবার একটা চিন্তা ভাবনা করো, আমাদেরও তো বয়স হয়েছে। শাশুড়ির কথায় একটুও মন খারাপ করিনি, বরং শাফিনের উপর বেজায় রাগ হলো। ডাক্তারের কাছে যাওয়ার জন্য যতবার বলেছি ততবারই শাফিন বিভিন্ন অজুহাতে বিষয়টা এড়িয়ে গিয়েছে। সবার ধারণা আমরা ইচ্ছে করেই বাচ্চা নিচ্ছি না, আসল কারণ কেউ জানে না। শাফিন, তোমার সঙ্গে আমার কথা আছে। আমার বলার ভঙ্গিতেই শাফিন বুঝে নিয়েছে আমি বেশ রেগে আছি। একগাল হেসে শাফিন আমার পাশে এসে বলল, জি বেগম সাহেবা, আপনার মূল্যবান বক্তব্য শ্রবণ করার জন্য এই বৎস প্রস্তুত। শোনো, একদম ঢং করবে না। ডাক্তারের কাছে কবে যাচ্ছি আমরা? আগামী মাসে। এ মাসে হাতে একদমই সময় নেই গো। তোমার এই আগামী মাস কখনোই আসবে না, আমার ভালো করে জানা আছে। ডাক্তারের কাছে গিয়ে বা কি হবে? কি হবে এটা তুমিও জানো, অবান্তর প্রশ্ন করো না। শাফিন চুপ করে রইল। আমি শাফিনের হাতের মধ্যে হাত গুজে দিয়ে বললাম, আমাদের নিশ্চিত হওয়া দরকার আমরা আসলেই কখনো বাবা মা হতে পারবো কিনা। যদি না পারি সেটা সবাইকে জানিয়ে দিলে আর কেউ অযথা প্রশ্ন করে মন খারাপ করে দিবে না এবং কেউ প্রত্যাশাও থাকবে না। আমার হাতটা চেপে ধরে শাফিন প্রশ্ন করলো, যদি সমস্যাটা আমার হয় তবে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? 5 বছরে এই আমাকে চিনলে শাফিন? শাফিন চুপ করে তাকিয়ে রইল। আমি শাফিনের কাঁধে মাথা ঠেকিয়ে বললাম, তুমি ছাড়া আমি? এমন কথা আমি কখনো কল্পনায়ও আনি না। তোমাকে খুব ভালোবাসি জুলিয়া। যদি সমস্যাটা আমার হয় তখনও কি বাসবে? আজীবন। সত্যি করে বলো তো, সমস্যাটা তোমার হতে পারে শুধু এই ভয়ে কি তুমি ডাক্তারের কাছে যেতে চাওনি? আমার কেন যেন মনে হয় সমস্যাটা আমারই, আর আমি তোমাকে হারাতে চাই না। এসব ভাবার কোনোই দরকার নেই, চলো সামনের সপ্তাহেই ডাক্তারের কাছে যাই। বাবা মা অস্থির হয়ে উঠেছেন, প্রায়ই আমাকে প্রশ্ন করেন। শাফিন রাজি হলে আমরা পরের সপ্তাহে ডাক্তারের কাছে গেলাম। পরীক্ষা নিরীক্ষা শেষ হলে জানা যায় সমস্যাটা আসলে শাফিনের নয়, আমার। যদিও ডাক্তার পুরোপুরি হতাশ করেননি, বলেছেন সম্ভাবনা রয়েছে তবে খুব কম। কিন্তু আমি ডাক্তারের এই কথাটাকে কেবল সান্ত্বনা হিসেবেই ভাবছি। শাফিনকে নিয়ে ভয় হচ্ছে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। তাদের ছেলের সমস্যা নেই জানলে নিশ্চয়ই তারা আমার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেবেন। বংশের ধারা বহাল রাখতে নতুন সদস্য তো তারা চাইতেই পারেন, তাদেরই বা কি দোষ? তবে কি শাফিনের ভালোবাসা ভাগ হয়ে যাবে? ভাবতেই চোখ জোড়া ছলছলিয়ে উঠল। শাফিন আমার হাতটা শক্ত করে ধরে আছে। এতদিন ওর চোখ জুড়ে শঙ্কা দেখেছি, আর এখন ওর চোখ জুড়ে স্বস্তি দেখছি, যেন কোনো কলঙ্কের দায় থেকে মুক্তি পেয়েছে শাফিন। বাড়ি ফিরলাম। শাফিনকে বললাম বাবা মাকে বিষয়টা জানানো প্রয়োজন। শাফিন বলল, পরে জানানো যাবে। তাই আর এ নিয়ে এখন কিছু ভাবছি না। নিজের মধ্যে কেমন একটা অসম্পূর্ণতা অনুভব করছি। দিন যত যেতে লাগলো অস্থিরতা বাড়তে লাগলো। এক সময় শ্বশুর শাশুড়িকে বিষয়টা জানালাম, তারা বেশ চিন্তায় পড়ে গেলেন। আমাকে তারাই পছন্দ করে বেশ আগ্রহ সহকারে এ বাড়িতে নিয়ে আসেন। আমার কষ্ট হয়, এমন সিদ্ধান্ত নিতেও তারা বেশ হিমশিম খাচ্ছেন। শাশুড়ি মা বললেন, চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই নিরাশ করবেন না, ওনাকে ডাকো। আমিও এই কথাই বিশ্বাস করি, সৃষ্টিকর্তা নিশ্চয়ই সুখবর দিবেন। দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল, কিন্তু সুখবরের দেখা মিলছে না। ইদানিং শাফিন বেশ দেরি করে বাড়ি ফেরে, সবসময় ব্যস্ত থাকে, সবকিছুতে যেন ওর তাড়াহুড়ো। সকালের নাস্তাটাও প্রায় না করে বের হয়, অথচ আগে আমার হাতের নাস্তা দিয়েই ওর দিন শুরু হতো। জুলিয়া, অফিসের কাজের জন্য কয়েকদিন আমাকে ঢাকার বাইরে থাকতে হবে। আমাকেও নিয়ে চলো না। অফিসের আরো সহকর্মীরা যাচ্ছে, তোমায় নিয়ে যেতে পারছি না। তুমি দয়া করে মন খারাপ করো না, তবে কথা দিচ্ছি কাজ শেষ করে এসে তোমায় নিয়ে ঘুরতে যাব। তোমায় ছাড়া থাকতে খারাপ লাগবে শাফিন? অভ্যেস নেই তো। শাফিন আমায় ওর বুকের মধ্যে টেনে নিয়ে বলল, আমি যত দূরেই থাকি না কেন আমার চিন্তা চেতনা জুড়ে সবসময় তুমিই আছো। শাফিন চলে গেলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। রাতে ঘুমও হয় না ঠিকঠাক। শাফিনকে কল করলেও তেমন কথা হয় না, কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করছে। টানা 5 দিন পর বাড়ি ফিরে শাফিন। বেশ ফুরফুরে লাগছে ওকে, ওর চোখ মুখ জুড়ে আনন্দ আর খুশি লেগে আছে। শাফিন মুখে খুব বললেও আমার কেন যেন মনে হচ্ছে না ও এতদিন আমার জন্য মন খারাপ করেছে, বরং কেন যেন বারবার মনে হচ্ছে আমি ছাড়া ওর সময়টা আরো ভালো কেটেছে। তারপর থেকে শাফিনকে সবসময় বেশ খুশি খুশি লাগতে শুরু করে। মানুষ প্রেমে পড়লে যেমন তার ভেতরকার খুশি তার চেহারায় ফুটে ওঠে, শাফিনের বেলাও ঠিক তেমন মনে হচ্ছে। হয়তো অফিসে পদোন্নতি হতে চলেছে খুব শীঘ্রই। আমাকে সারপ্রাইজ দিবে বলেই হয়তো বিষয়টা লুকিয়ে রেখেছে। আমি উপরওয়ালার কাছে খুব প্রার্থনা করি যেন শাফিনের মনোবাসনাটা পূর্ণ হয়।
শাফিনের প্রায়ই রাত করে বাড়ি ফেরা, সারাদিন ফোনে ব্যস্ত থাকা, বাড়ি ফিরলেও ফোন নিয়ে পড়ে থাকা, কখনো কখনো বাড়িই না ফেরা, ওর এই ব্যস্ততাগুলো আমার থেকে ওকে ক্রমশ দূরে নিয়ে যাচ্ছে। আমায় নিয়ে ঘুরতে যাওয়ার কথা তো বেমালুম ভুলে বসে আছে। তবে কি শাফিন তার ভেতরের দুঃখ বলার জন্য নিজেকে ব্যস্ত রাখার প্রয়াস চালাচ্ছে? বাবা না হওয়ার দুঃখটা যে অনেক বড় একটা যন্ত্রণা। কেটে যাচ্ছে সময় বিষণ্ণতায়। শাফিনকে কাছে পাই খুব কম সময়। দিনরাত খেটে চলেছে অফিসের পেছনে। এত কষ্ট করে কি লাভ? কি হবে এত টাকা দিয়ে? আমাদের তো কোনো ভবিষ্যৎ নেই। বৌমা, সাবিন বাড়ি ফিরেছে? না মা, আজ মনে হয় ফিরবে না। কি যে হয়েছে ছেলেটার, নিজের দিকে খেয়াল নেয় না একটু। চুপ করে রইলাম। শাফিনকে কল করলে দেখি নাম্বার বন্ধ। অন্ধকার গিলে খাচ্ছে আমার। এখন যেন একা থাকতেই আমার অভ্যেস হয়ে যাচ্ছে। পরদিন সকালে শাফিন ফোনে জানায়, অফিসের কাজে 7 দিনের জন্য চট্টগ্রাম যাচ্ছি, সঙ্গে সহকর্মী আরিফ সাহেব যাচ্ছেন। ব্যাগ গুছিয়ে রাখবো, এসে নিয়ে যাবে? দরকার হবে না, ওখানে গিয়ে ব্যবস্থা করে নেব। শেষ কবে শাফিন ফোনে আমার সঙ্গে একটু সময় নিয়ে কথা বলেছে আমি একদম ভুলে গিয়েছি। ব্যস্ততার অজুহাতে আমি আমাকে সামলে নিচ্ছি। 5 দিন পর পেরিয়ে গেল, শাফিন আমাকে একবারের জন্য মনে করেনি। আমি ফোন করলেও কথা বলার যেন তার সময়ই নেই। বেশ কয়েকদিন যাবৎ শরীরটা একদম ভালো লাগছে না। ভাবলাম শাফিন ফেরার আগে ডাক্তার দেখিয়ে আসি। শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে বের হলাম। ডাক্তার বললেন পরদিন এসে টেস্টের রিপোর্ট নিয়ে যেতে। ডাক্তারের ওখান থেকে বের হয়ে আমি আর শাশুড়ি মা কেনাকাটা করার উদ্দেশ্যে শপিং মলে এলাম। হঠাৎ শাফিনের সহকর্মী আরিফ সাহেবের সঙ্গে দেখা। কুশল বিনিময় শেষে জিজ্ঞেস করলাম, কবে এলেন চট্টগ্রাম থেকে? আমার কথায় আরিফ সাহেব বিস্মিত হলেন। চট্টগ্রাম তো যাইনি ভাবি। কেন? আপনি আর আপনার শাফিন ভাই কয়েকদিন আগেই তো চট্টগ্রামে গেলেন অফিসের কাজে। শাফিন তো এখনো ফেরেনি। কি বলেন ভাবি? শাফিন ভাই তো 7 দিনের জন্য ছুটি নিয়েছেন অফিস থেকে। এ কথা শুনে আমার চোখ কপালে উঠল। শাফিন আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না। আরিফ সাহেবেরই হয়তো কোথাও ভুল হচ্ছে। শাফিন তো এর আগেও একবার অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছিল। ভাবি, আপনার কোথাও ভুল হচ্ছে। শাফিন ভাইকে কিংবা আমাকে এখনো অফিস ঢাকার বাইরে কোথাও পাঠায়নি। মাথা ঘুরিয়ে এলো। শাফিন তাহলে মিথ্যে বলেছে আমার সঙ্গে? কিন্তু কেন? সন্দেহের কাঁটা বইছে মস্তিষ্ক জুড়ে। শরীরটাও আরো খারাপ লাগছে। নিজেকে সামলে অপেক্ষা করতে লাগলাম শাফিনের ফেরার। ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আনতে গিয়ে জানলাম সত্যি এবার আমি মা হতে চলেছি। মুহূর্তেই যেন সব মন খারাপেরা দূরে সরে গেল। খুশিতে চোখে জল জমে গেল। আগামীকাল শাফিন বাড়ি ফিরবে। তখন ওকে এই খুশির খবরটা নিজেই জানাবো। তার আগে আর কাউকে জানাবো না বলে ঠিক করেছি। ও নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আমাদের মধ্যেকার সব দূরত্ব ঘুচবে এবার। ভাবতে আনন্দের জন্য বেড়ে দ্বিগুণ হচ্ছে। পরদিন শাফিন বাড়ি ফেরে। শাফিনের চালচলন সবই আমার কাছে সন্দেহজনক লাগে। যেন এক অন্য শাফিন, আমার শাফিন নয়। বারবার মনে হয় শাফিন কিছু লুকাচ্ছে। এদিকে খবরটা জানানোর জন্য ভেতরে ভেতরে ছটফট করে চলছি, কিন্তু সঠিক সময়টাই যেন পাচ্ছি না। শাফিন ওয়াশরুমে গেলে আমি ওর ফোনটা হাতে নিই। এত বছরে আমি কখনোই ওর ফোন এভাবে সন্দেহ নিয়ে ধরিনি। আজ প্রথমবার শাফিনের ফোনে তল্লাশি চালাচ্ছি। মনে মনে প্রার্থনা করে চলছি যেন আমার সব সন্দেহ ভুল প্রমাণিত হয়। মেসেজ বক্সে চোখ রাখতেই কেঁপে উঠলাম। একটার পর একটা করে মেসেজগুলো পড়ে চলছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। শরীরটা খুব দুর্বল লাগছে। নিজের চোখেই বিশ্বাস হচ্ছে না। শাফিন হয়তো ভেবেছে আমি কখনোই ওকে সন্দেহ করতে পারি না, তাই ফোনের একটা ফোন কল মেসেজও ডিলিট করেনি। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না শাফিন অন্য কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়েছে। এতদিন আমাকে বোকা বানিয়ে শাফিন ওর সময়গুলো অন্য কারোর সঙ্গে কাটিয়েছে। শাফিন ওয়াশরুম থেকে বের হয়ে আমার হাতে ওর ফোন দেখতেই আটকে ওঠে। আমার চোখ ভিজে জল গড়াচ্ছে। শাফিন অপরাধীর মতো চুপ করে তাকিয়ে আছে আমার দিকে। চোখের জল মুছে প্রশ্ন করলাম, বিয়ে করেছো নাকি শুধুই সময় কাটিয়েছো? মাথা নিচু করে উত্তর দিল শাফিন, বিয়ে করেছি, তুমি অনুমতি দিলেই বাড়িতে নিয়ে আসবো। তীরের মতো বিঁধলো কথাটা বুকের মধ্যে। এই শাফিনকে আমি দিনের পর দিন এতটা বিশ্বাস করে গিয়েছি। আমি মা হতে পারবো না বলেই কি এমনটা করেছো, নাকি আরো কোনো কারণ আছে? জুলিয়া, আমাকে ভুল বুঝো না, সবারই তো বাবা হতে ইচ্ছে করে। সবার মা হতে বুঝি ইচ্ছে করে না শাফিন? অথচ তুমি আমাকে একসময় হারানোর ভয় পেতে, কিন্তু তুমি অপেক্ষা করতে পারলে না। অপেক্ষা করেই বা কি হতো? লাভ হতো কোনো? চোখে টলমল করে উঠল জলেরা। ভেতরে যন্ত্রণারা ছটফট করছে, ভাঙচুর হচ্ছে ভেতর জুড়ে। তুমি তোমার স্ত্রীকে এ বাড়িতে নিয়ে আসতে পারো,
কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে পানির ট্যাপটা ছেড়ে দিলাম। হাউমাউ করে কাদার শব্দ আর বাহিরে বের হচ্ছে না। এই কষ্ট কোনো সান্ত্বনাই আটকাতে পারবে না। চোখ মুখ ধুয়ে বের হয়ে দেখি শাফিন বাসা থেকে বের হয়ে গিয়েছেন। নিজে সব কিছু গুছিয়ে ব্যাগে ঢুকালাম। শাশুড়ি আর শ্বশুর বারবার প্রশ্ন করে চলেছেন। কি হয়েছে বৌমা, এমন করছো কেন? কোথাও যাচ্ছ? শান্ত গলায় বললাম, বাড়িতে আপনার নতুন বৌমা আসছে আর পুরাতন বৌমা বিদায় নিচ্ছে। ডাক্তার থেকে পাওয়া রিপোর্টের কাগজটা শ্বশুরের হাতে দিয়ে বললাম, এটা আপনার ছেলেকে দিবেন। বলবেন তার বিয়েতে এটা আমার প্রথম উপহার, আর দ্বিতীয় উপহারের কাগজটা খুব শীঘ্রই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে স্বাধীনভাবে সংসারটা সে করতে পারে। শাশুড়ি আমাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হলেন। আমার সামনের সময় কাটিয়ে দেওয়ার জন্য একজন সঙ্গী আমি পেয়ে গিয়েছি। আমার শত কষ্টের মাঝেও সে সুখের বার্তা হয়ে জীবনে এসেছে। তাকে ঘিরেই তো এখন আমার আগামী। আমাকে দেখতেই মা চোখ বড় বড় করে বললেন, তুই এই অসময়? আমি কোনো উত্তর না দিয়ে বাসার ভেতরে ঢুকে পড়লাম। মা আবার প্রশ্ন করলেন, কি রে, একা এলি যে? জামাইকে সাথে নিয়ে আসতে পারলি না? কেন বিয়ের পর কি জামাই ছাড়া মেয়েরা একা তার বাবার বাড়িতে আসতে পারে না? নিষেধাজ্ঞা আছে নাকি? না, তা হবে কেন, এমনি বললাম। তা এবার কি কিছুদিন থাকবি নাকি খানিক পর যাই শুরু করবি? চিন্তা করো না, আমি আর ও বাড়ি ফিরবো না, একেবারেই চলে এসেছি। মা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি শান্ত গলায় বললাম, ঠিক শুনেছো তুমি। আর হ্যাঁ, আমি তোমাদের আদরের জামাইকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? কি সব বকছিস? কি হয়েছে? এমন কথা মুখে আনলি কেন হঠাৎ? ঝগড়া করে চলে এসেছিস? এত প্রশ্নের জবাব এখন দিতে পারবো না, খিদে পেয়েছে, খেতে দাও দয়া করে। মা আমার এমন অদ্ভুত আচরণে বেশ বিস্মিত হচ্ছেন, তা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমি আপাতত সেটা নিয়ে ভাবছি না। আপাতত নিজের ভেতরে বেড়ে ওঠা জীবনটা ছাড়া আর কাউকে নিয়েই ভাবছি না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুম দিলাম। ভেতরে ছটফট করা হাজারো যন্ত্রণাকে ঘুম পাড়াতে নিজের একটা দীর্ঘ ঘুমের খুব প্রয়োজন অনুভব করলাম। ঘুম থেকে উঠে মায়ের ভেজা চোখ জোড়া দেখে বুঝতে অসুবিধা হলো না যে মায়ের কানে এতক্ষণে সব ঘটনা পৌঁছে গিয়েছে। আমাকে ড্রয়িং রুমে আসতে দেখতেই মা বলে উঠলেন, জামাইটা এমন একটা কাজ করতে পারলো? মায়ের কাতর গলা শুনে ভেতরটা তুমড়ে মুচড়ে যেতে শুরু করলো। কষ্টগুলোকে থামিয়ে নিজেকে সামনে নিয়ে বললাম, মানুষের উপর দেখে ভেতরের খবর বোঝা আসলে খুব কঠিন জিনিস মা। কিছু কিছু মানুষ চালাক হয়, শুকনো অভিনয় দিয়ে তারা তাদের ভেতরের খবর ঢেকে রাখতে খুব পারদর্শী হয়। চমৎকার অভিনয় জানেন তারা। মায়ের গাল বেয়ে পানি নামছে। আমি টলমল চোখে তাকিয়ে বললাম, তোমাদের জামাই একজন চমৎকার অভিনেতা মা। মা চুপ করে রইলেন, তারপর জিজ্ঞেস করলেন, তুই নাকি প্রেগনেন্ট, এটা কি সত্যি? আমি মায়ের হাতের মধ্যে হাত গুজে দিয়ে মুচকি হেসে বললাম, সত্যি মা, তুমি নানি হতে যাচ্ছ। মায়ের দুঃখ ভরা কান্না এবার খুশির ছিটে দেখতে পেলাম। সন্ধ্যায় বেলকনিতে চুপচাপ বসে আছি। এমন সময় ছোট বোন নায়লা এসে দাঁড়ায় পাশে। বান্ধবীর বিয়ে কেমন খেয়েছিস? আমার প্রশ্নের উত্তরে নায়লা বলল, ভালো, তবে তুই এসেছিস জানলে আরো আগেই চলে আসতাম। আমাকে চুপ থাকতে দেখে নায়লা প্রশ্ন করলো, আপা, দুলা ভাই কি সত্যি আর একটা বিয়ে করেছে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, শাফিন বিয়ে করেছে। আর কয়েকটা দিন অপেক্ষা করতে পারলো না মানুষটা? আমি তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, অপেক্ষা না করে ভালোই করেছে বোধহয়। অপেক্ষা করলে ওর ভিতরের চিন্তা চেতনা সম্পর্কে কখনোই আমার জানা হতো না। দুলা ভাই কি জানি যে তুই মা হতে চলেছিস? এখন জানি কিনা জানি না। তোর জানতে ইচ্ছে করে না? এই খবরটা জানার পরে তার রিয়াকশন কি? না, একদমই ইচ্ছে করে না ওর বিষয়ে কিচ্ছু জানতে। তুই আসার পর কল দিয়েছিল? ফোন বন্ধ, দিলেও জানতে পারবো না। রাতে মুঠো ফোনটা চালু করতেই দেখি শাফিনের ফোন কল। বেশ কয়েকবার কেটে দেওয়ার পরে বাধ্য হয়ে কলটা রিসিভ করলাম। জুলিয়া, আমি তোমাকে নিতে আসি? ভেবে পাচ্ছি না কোন মুখ নিয়ে কথাটা বললে তুমি। খানিক চুপ থাকার পরে শাফিন বলল, এই সংসার তো তোমারই জুলিয়া। বাবা মা তোমাকে খুব ভালোবাসেন, তুমি তো জানো। ও সংসার এখন আর আমার না। আর যার ভালোবাসার খুব প্রয়োজন ছিল সেই যখন ভালোবাসেনি, তখন অন্য কারো ভালোবাসার আর প্রয়োজন নেই। আমি যা করেছি ভুল করেছি, তুমি আমাকে একটাবার। শাফিনকে থামিয়ে দিলাম। সন্তানের বাবা হবে শুনে এখন মনে হচ্ছে সব ভুল করেছো, অথচ খবরটা জানার আগেও ভাবতে সব ঠিক। সব যদি বাচ্চা হওয়া আর না হওয়ার উপরেই ধার্য হয়, তাহলে আমার প্রতি তোমার অনুভূতি আসলে কোথায়? শাফিন চুপ করে রইল। আমি বললাম, ডিভোর্স পেপার তোমার হাতে খুব শীঘ্রই পৌঁছে যাবে, তুমি নিশ্চিন্তে সংসার করতে পারো।
আরেকবার কি ভেবে দেখবে জুলিয়া? তোমাকে আমার জীবনে আর প্রয়োজন নেই শাফিন। তোমার মতো মানুষেরা আমার জীবন থেকে সরে গেলেই বরং আমি ভালো থাক। বিশ্বাস ভেঙে দিয়েছো তুমি। সম্পর্কটার কখনো জোড়া লাগবে না শাফিন। শাফিনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা সুইচ অফ করে দিলাম। এই মুহূর্তে হাউমাউ করে খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। নাইলা পাশে এসে বলল, আপা, কষ্ট হচ্ছে তোর? যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে তার জন্য কষ্ট পাওয়া একদম উচিত হচ্ছে না, কিন্তু তবুও খুব কষ্ট হচ্ছে রে। মায়ের কাছ থেকে জানলাম শাফিনের বাবা মা সব ঠিক করে নেওয়ার চেষ্টা চালাতে চাইছেন। মাকে বললাম তাদেরকে অযথা কষ্ট করতে বারণ করে দিতে। ভেতরে বড় হচ্ছে জীবন। পুত্র নাকি কন্যা জানতে ইচ্ছে করছে না। একটা সুস্থ জীবন আসুক, এটাই এখন একমাত্র প্রার্থনা। নায়লা এসে খবর দিল, জানিস আপা, দুলাভাই নাকি তার নতুন বউকে বাড়ি এনেছে। উকিল সাহেব বলেছেন বাচ্চা জন্মের পরই ডিভোর্স কার্যকর হবে, তাই এই অপেক্ষা। তার মানে এই না যে আমি এখনো মন থেকে শাফিনকে স্বামী ভাবি, সুতরাং আর কখনো ওকে দুলাভাই বলবি না। নায়লা মাথা নেড়ে বলল, মনে থাকবে আমার। তুই খবর জানলি কি করে? সাফিন ভাইয়ের কাজিন তো আমার ভার্সিটিতে পড়ে। ও হ্যাঁ, মনে ছিল না সে কথা। আয়নার সামনে দাঁড়িয়ে উঁচু পেটটার দিকে তাকিয়ে বাচ্চার সঙ্গে কথা বলি আমি। মনের সব জমানো কথা আমি আমার অনাগত সন্তানের সঙ্গে বলা বলি করে মনটাকে হালকা রাখার চেষ্টা চালাই। মায়ের মাধ্যমে শাফিনের বাবা মা মাঝে মধ্যে মুঠোফোনে আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। তাদের মাধ্যমেই খবর জানতে পারি শাফিনের স্ত্রী গর্ভবতী। ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি অনেক আগে। শাফিন এখনো স্বাক্ষর করে কাগজটা পাঠায়নি। তবে ডিভোর্সের বিষয়ে আপত্তি জানিয়ে শাফিন আমার সঙ্গে একবার যোগাযোগের চেষ্টাও করেনি। একবারের জন্য আমাকে দেখতে এ বাড়িতেও আসেনি। আমি নিশ্চিত অপরাধবোধের তাড়নায় নয়, শাফিন নতুন সংসার আর নতুন জীবনের কারণেই আমার মুখোমুখি হতে চায়নি। সে ডুবে আছে নতুন স্বপ্নে, নতুন ঘুরে। সেখানে আমার কোনো অস্তিত্ব নেই। শাফিনের মনে আমার প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসাও আর অবশিষ্ট নেই যে, সে কথা আমি জানি। তবে ডিভোর্স পেপারটা এখনো কেন ঝুলিয়ে রেখেছে এটা জানি না। ওর স্বাক্ষর আর বাচ্চা জন্মানোর জন্যই আমার এখন অপেক্ষা। সামনের দিনগুলো আমি শান্তিতে আমার সন্তানের সঙ্গে কাটিয়ে দিতে চাই। সেখানে শাফিন নামের ওই মানুষটার কোনো প্রয়োজন নেই। প্রচন্ড ব্যথা উঠলে বাবা মামা হাসপাতালে নিয়ে এলেন। এখানেই জন্ম নেয় যমজ বাচ্চা। কি ফুটফুটে দেখতে দুটো সন্তান। নায়লা ওদের মুখের দিকে তাকিয়ে বলল, মেয়েটা দেখতে একদম তোর মতো হয়েছে আপা, আর ছেলেটা দেখতে সাফি। আমি ওকে থামিয়ে দিলাম। বললাম, কার মতো হয়েছে ওটা বিশ্লেষণের প্রয়োজন নেই। সুস্থ হয়েছে এটাই সব থেকে বড় খুশি। সন্তান হওয়ার খবর পৌঁছে যায় শাফিনের বাড়ি। ও বাড়ি থেকে শাফিনের বাবা মা আসতে চাইলে বাবা বারণ করে দিলেন। শাফিন একবারের জন্য আর যোগাযোগ করেনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে জানতে পারি শাফিনের তরফ থেকে স্বাক্ষরকার ডিভোর্স পেপারটা আমার বাসায় পৌঁছে গিয়েছে। হতে পারে এটা শাফিনের তরফ থেকে আমার বাচ্চাদের জন্য উপহার। আমার 2 বাচ্চার মা হওয়া, আমাদের পুরোপুরি ডিভোর্স হয়ে যাওয়া নিয়ে শাফিনের কোনো অনুভূতি আমি জানতে পারিনি, জানার চেষ্টাও করিনি। হয়তো ডিভোর্সে খুশি হয়েছে, আর সন্তান তো তার ঘরেও আসবে, তাই হয়তো এই সন্তানদের নিয়ে তার কোনো মাথা ব্যথা আমি টের পাইনি। মা হতাশ গলায় বললেন, জামাইটা এতটা নিষ্ঠুর আগে কখনো চিন্তাও করিনি। সে আর তোমাদের জামাই নেই মা। আমরা না হয় আত্মীয়র তালিকা থেকে বাদ পড়েছি, কিন্তু সন্তান দুটোর খবর নেওয়া তার উচিত ছিল। মাকে সান্ত্বনা দিয়ে বললাম, ওসব কথা বরং ভুলে যাও মা। আমার সন্তানদের মা হয়েও আমি থাকবো, আর বাবা হয়েও। ভেতরে যতই কষ্ট থাকুক, সন্তানদের মুখের দিকে তাকালে সব ভুলে যাই। সুন্দর দুটো মুখ, এদের নিয়েই আমার বাকি জীবনটা সুন্দরভাবে কেটে যাবে আমার বিশ্বাস। ও বাড়ির লোকদের সঙ্গে এখন আর যোগাযোগ হয় না। মাসখানেক পর নায়লা খবর জানায়, সাফিনের স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছেন। বাচ্চাটা মারা গিয়েছে। ডাক্তার বলেছে সুস্থ হয়ে উঠবেন তিনি, কিন্তু তিনি আর কখনোই মা হতে পারবেন না। আল্লাহ তাআলার বিচার কিনা সেসব যুক্তি তর্কে যাব না। তবে খবরটা শুনে খুশি হয়নি মোটেও। শাফিনের প্রতি অনেক রাগ ক্ষোভ অভিযোগ ছিল, তাই বলে অভিশাপ দেইনি তাকে কখনো। এমনটা সত্যি প্রত্যাশা করিনি আমি। বাচ্চারা বড় হয়ে উঠেছে, আমিও অতীতকে চাপা দিয়ে দিন পার করে চলছি। জীবনে অনেক না পাওয়া নিয়ে আক্ষেপ থাকলেও যা পেয়েছি তা দিয়ে সব শূন্যতা ভরাট করতে সক্ষম হয়েছি, এটাই সফলতা আমার। শীত, গ্রীষ্ম, বর্ষা সহ 6 ঋতু নিয়ে কেটে গেল বেশ কয়েকটা বছর। আমি এখন একটা স্কুলে বাচ্চাদের পড়াই। সব থেকে বড় পরিচয়, আমি 2 সন্তানের মা। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যখন আমার বাচ্চারা আম্মু বলে ডাক দেয়। স্কুল শেষ করে বের হতেই মনে পড়লো ফোনটা সাইলেন্ট করে রেখেছি ঘন্টাখানেকের বেশি। কেউ কল করেছে কিনা চেক করতেই দেখি নায়লা। মা আর নায়লার স্বামীর নাম্বার থেকে বেশ কয়েকটা ফোন কল জমা পড়েছে।
ভেতরটা আটকে ওঠে। নাইলাকে কল করলে একটা হাসপাতালের ঠিকানা দিয়ে বলল জরুরি পৌঁছাতে। কার কি হয়েছে আমি কিচ্ছু জানি না। মনের মধ্যে অজানা ভয় কুড়ে কুড়ে খাচ্ছে। আমি তাড়াতাড়ি করে ছুটলাম হাসপাতালের উদ্দেশ্যে। ওখানটায় পৌঁছালে জানতে পারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে মা বাচ্চাদের নিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন। মাথায় বাজ পড়লো। মায়ের অবস্থা ভালো, কিন্তু বাচ্চাদের রক্তের প্রয়োজন। এবি নেগেটিভ গ্রুপের রক্তের কাউকে এই মুহূর্তে খুঁজে বের করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বাচ্চাদের কাছেও যেতে বারণ করে দিয়েছেন ডাক্তার। ভেতরটা ছটফট করছে, চারপাশ অন্ধকার মনে হচ্ছে। আমি কুল কিনারাহীন হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে চলছি। নাইলা আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। খানিক বাদেই নাইলার স্বামী এসে জানায়, আপা, দুশ্চিন্তার কোনো কারণ নেই। একজন ভদ্রলোককে পাওয়া গিয়েছে, তিনি রক্ত দিতে রাজি হয়েছিলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, রক্ত কি দেওয়া হয়ে গিয়েছে? এতক্ষণে বোধহয় দেয়া হয়ে গিয়েছে। আমি কি এখন বাচ্চাদের সাথে দেখা করতে পারবো? হ্যাঁ, আমার সঙ্গে চলেন। মায়ের পাশ থেকে উঠে গিয়ে আমি আর নাইলা বাচ্চাদের রুমের দিকে ছুটলাম। রুমে পা দিতেই দেখি এক ভদ্রলোক বাচ্চাদের বিছানার পাশে বসে আছে। আপা, উনিই রক্ত দিয়েছেন। নাইলার স্বামী আমাকে কথাটা বলতেই ভদ্রলোক পেছনে ঘুরে আমার মুখের দিকে তাকালেন। আমি থ হয়ে তাকিয়ে রইলাম। শরীরটা যেন অবশ হয়ে আসছে। নাইলা পাশ থেকে আমার হাতটা শক্ত করে চেপে ধরেছে। আমাকে ইঙ্গিত করে নাইলার স্বামী ভদ্রলোকের উদ্দেশ্যে বলল, তিনি হলেন বাচ্চাদের মা। শাফিন আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি কোনো কথা বলার পরিস্থিতিতে নেই। শাফিনকে ধন্যবাদ দেওয়া উচিত কিনা বুঝে উঠতে পারছি না। তবে এই মুহূর্তে আমার আরো একবার মনে পড়লো আমার বাচ্চাদের শরীরে তাদের বাবা শাফিনের রক্তও বইছে। আমি হাজার চাইলেও বাচ্চাদের থেকে তার বাবাকে দূরে রাখতে পারবো কিনা জানি না। আগামীতে বাচ্চারা তার বাবা ঠিক কতটা কাছে পৌঁছে যাবে তাও জানি না। শুধু জানি বাচ্চাদের পাশে তাদের বাবার ছায়া হয়ে কেবল আমিই থাকার চেষ্টা করব। সেখানে শাফিনকে কখনো মেনে নিতে পারবো না। তবুও ভয় হয়, আগামী নিয়ে ভয়। শাফিনের চোখে টলমল করছে জল। আমার দু চোখ জেগে উঠেছে পুরাতন যত ক্ষোভ। সময় পেরিয়ে গিয়েছে অনেক, তাই বলে ভেতরে জমাট বাঁধা কষ্টগুলোর কথা ভুলে যাইনি, যেতে পারিনি। মানুষের সুখের কথা যতটা না শক্ত করে মনে রাখে, তার থেকে হাজার গুণ বেশি শক্ত করে মনে রাখে দুঃখের কথা। 10 দিন যে মানুষটা ভালোবেসেছিল তার কথা অতটা মনে থাকে না, কিন্তু একদিন যে মানুষটা কষ্ট দিয়েছিল সেই মানুষটার কথা কখনো মন থেকে সরে না। তবুও ভেতরের অনুভূতিকে স্তব্ধ রেখে ভদ্রতা রক্ষাটা এই মুহূর্তে দরকারি মনে হলো। একজন সম্পূর্ণ অপরিচিত মানুষের দৃষ্টিতে শাফিনের দিকে তাকিয়ে বললাম, আমার সন্তানদেরকে রক্ত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ। আমার কথায় শাফিনের বিব্রত বোধটা টের পেলাম সহজেই। শাফিন নিচের দিকে তাকিয়ে জবাবে বলল, মানুষ তো মানুষের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। এই কথার প্রেক্ষিতে অনেক কিছুই বলতে মন চাইছে শাফিনকে আচ্ছা মতো অপমান করে দিই কথার ভাঁজে, কিন্তু নিজেকে থামালাম। শাফিন আমার কাছে অপরিচিত মানুষের একজন, তার কোনো গুরুত্ব আমার জীবনে নেই। তাই অতীতের সব হিসেব নিকেশ স্থগিত করে বললাম, আমার মনে হয় আপনার এখন বিশ্রাম নেওয়া দরকার। আপনি চাইলে এখন বাসায় চলে গিয়ে বিশ্রাম নিতে পারেন। শাফিনের বুঝতে অসুবিধা হয় না যে আমি তাকে এখান থেকে চলে যাওয়ার জন্যই কথাটা বলেছি, তাই আর কথা বাড়ায় না। নাইলার স্বামী মুহিতের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় শাফিন। আমি বাচ্চাদের পাশে গিয়ে বসি। নাইলা প্রশ্ন করে মুহিতকে, সাফিন ভাইয়াকে পেলে কোথায় তুমি? তাকে চিনতে তুমি? তিনি তো বাচ্চাদের বাবা। আমি তাকিয়ে পড়ায় লাইনটা শেষ করতে পারলো না নাইলা। নাইলার দিকে তাকিয়ে মুহিত ইশারা করলে নাইলা হ্যাঁ সূচক মাথা নাড়তেই মুহিতের চোখে মুখে বিস্ময় ছড়িয়ে পড়ে। চাপা স্বরে বলে, হায় আল্লাহ, আমি কি তাকে শেষমেশ খুঁজে পেলাম? কোথায় পেয়েছিলে? তার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলেন। আমি তখন হন্য হয়ে রক্ত খুঁজছি। এখানকার একজন নার্সকে বলে রেখেছিলাম। একজন এসে জানালো এই ভদ্রলোককে তিনি খুঁজে পেয়েছেন। নাইলার কথায় মুহিত হেসে জবাব দেয়, নাটক, সিনেমা আর গল্পে এরকম কাহিনী লেখা হয়, বাস্তবেও তাহলে এমনটা ঘটে? ঘটলো তো। ওদের কথার বিষয়বস্তু পাল্টে দিতে জিজ্ঞেস করলাম, আমরা কবে বাসায় যেতে পারবো? ডাক্তার কিছু বলেছে? এখন জিজ্ঞাসা করা হয়নি, আমি জেনে আসছি। কথাটা বলে মুহিত চলে গেল। আমি নাইলাকে বললাম, মাকে একবার দেখে আয়। বাবা মারা যাওয়ার পর থেকে মা খুব একা হয়ে পড়েছেন। নাইলাও বিয়ের পর মুহিতের সঙ্গে আলাদা বাসা নিয়ে থাকে। মায়ের সঙ্গ বলতে আমি আর আমার 2 সন্তান। বাচ্চাদের পাশে চুপচাপ বসে আছি। চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। অতীতের কথা ভেবে নয়, বাচ্চাদের কথা ভেবে। আর যদি ভয়ঙ্কর কিছু ঘটে যেত, আমি তাহলে বোধহয় বেঁচে থাকার সমস্ত আশা হারিয়েই ফেলতাম। বাচ্চারা ছাড়া আমি আমাকে এক মুহূর্তের জন্য ভাবতে পারি না। বাচ্চারা সুস্থ হয়ে উঠেছে। আগামীকাল বাসায় যেতে পারবো বলে জানায় ডাক্তার। মাকে নিয়ে নাইলা বাসায় চলে গিয়েছে গত পরশু।
অফিস শেষে মুহিত এসে খোঁজখবর নিয়ে যায় রোজ। নাইলার জন্য এমন চমৎকার একটা ছেলে পেয়ে আমি আর মা ভীষণ খুশি। ওদের সম্পর্কটা আজীবন এমন সুন্দর থাকুক, মাঝপথে রং না বদলাক, এটাই কামনা করি। আমি চাই না আমার জীবনের প্রতিচ্ছবি আর কারোর জীবনে ঘটুক। সন্ধ্যায় আচমকা শাফিন এসে হাজির, দুহাতে বাচ্চাদের জন্য এক গাদা খাবার দাবার। ওর মুখটা দেখতেই ঠান্ডা মেজাজটা বিগড়ে যেতে শুরু করলো। বাচ্চাদের সামনে কড়া মেজাজকে দমন করে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে হলো শাফিনের সঙ্গে। বাচ্চারা প্রশ্ন করলো, মা, উনি কে? কি হন আমাদের? শাফিন আমার মুখের দিকে তাকিয়েছে। আমি ইতস্তত বোধ না করে চটজলদি বলে উঠলাম, উনি তোমাদের একটা আঙ্কেল। তোমরা যখন অসুস্থ ছিলে তিনি তখন তোমাদেরকে রক্ত দিয়েছিলেন। বাচ্চারা হাসি মুখে ধন্যবাদ জানালো শাফিনকে। আমার সঙ্গে আর শাফিনের কথা জমানোর সুযোগ হয়নি। বাচ্চাদের সঙ্গে খুশগল্প শুরু করতেই মুহিত চলে এলো। রুমের মধ্যে আমার দম বন্ধ লাগছিল। মুহিত এলে স্বস্তি পেলাম। রুম ছেড়ে বের হয়ে বাহিরে দাঁড়ালাম। ভেতরে গল্প চলছে শাফিনের সঙ্গে সকলের। আমি একটু সামনের দিকে হেঁটে গেলাম। হাসপাতালে নানান ধরনের মানুষের আগমন ঘটে। হরেক মানুষের হরেক সমস্যা, দুঃখ, যন্ত্রণা দেখে নিজের কষ্ট কখন যে শীতল হয়ে গিয়েছে টেরই পাইনি। আইসিইউ থেকে লাশ বের করে স্বজনেরা নিয়ে যাচ্ছেন আর হাওমাও করে কেঁদে চলেছেন। এমন দৃশ্য চোখে পানি এনে দিল। চোখের পানি মুছে বাচ্চাদের রুমের দিকে এগিয়ে যেতেই দেখি শাফিন এদিকেই আসছে। আমি দেখিও না দেখার অভিনয় করে পাশ কাটিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতেই শাফিন সামনে এসে বলল, আমি কি সময় নিতে পারি একটু? আমাকে একটু সময় দেওয়ার জোর অনুরোধ রইল। মন থেকে সম্মতি না পেলেও বললাম, হ্যাঁ বলুন। এখানে তো অনেক লোকজন, আমরা কি একটু ওদিকটায় গিয়ে দাঁড়াতে পারি? শাফিনের ইশারা করা দিকটার দিকে তাকাতে দেখি ওদিকটায় লোকজন বেশ কম আছেন। আমি শান্ত গলায় বললাম, চলুন। আমি শাফিন পাশাপাশি দাঁড়িয়ে আছি। পেছনে কেটে গেছে কতগুলো বছর। শাফিনের আচরণে বুঝতে কষ্ট হয়নি। আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর নেই। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, জি, এবার বলুন। কেমন আছো তুমি? শাফিনের এই নরম গলার প্রশ্ন শুনে অন্য কেউ হয়তো আবেগী হয়ে পড়তো, কিন্তু আমার বিন্দু পরিমাণেও আবেগ তৈরি হয়নি ভেতরে, বরং স্বরটা শক্ত হয়ে উঠল। আমার বাচ্চাদেরকে রক্ত দিয়েছিলেন আপনি। শুধু এই ভদ্রতার কারণেই আপনার সঙ্গে এখানটায় দাঁড়িয়ে আছি। জরুরি কিছু বলার থাকলে বলেন। আমাকে বাচ্চাদের কাছে যেতে হবে, ওরা আমায় হয়তো খুঁজছে। বাচ্চারা তোমায় অনেক ভালোবাসে। অবশ্যই, আমার বাচ্চারা আমাকেই তো ভালোবাসবে। আর বিয়ে করনি? প্রশ্নটা শুনে শাফিনের দিকে তাকাতেই শাফিন চোখ সরিয়ে নিল। কড়া মেজাজে বললাম, বুঝেছি, আপনার আসলে বলার মতো জরুরি কিছুই নেই। আর এখানে আমি ব্যক্তিগত প্যাচাল পাড়ার জন্য আসিনি। কথাটা বলে রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই শাফিন বলল, জুলিয়া, আমি জানি তুমি আমায় ঘৃণা করো, অনেক রাগ জমে আছে আমার প্রতি। আমি পেছন ঘুরে তাকিয়ে বললাম, আপনার কাছে এটাই কি স্বাভাবিক মনে হচ্ছে না? খানিক চুপ থেকে শাফিন উত্তর দেয়, হ্যাঁ, আমি অনেক অন্যায় করেছি তোমার সঙ্গে, কষ্ট দিয়েছি তোমায়, যা করেছি সব ভুল করেছি, কিন্তু তাই বলে তোমায় যে আমি কখনোই ভালোবাসিনি তা কিন্তু নয়। এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা বিষের যে প্রবাদটা, ওটা বোধহয় আপনি ভুলে গিয়েছেন। আর এখন আপনার সঙ্গে পুরাতন স্মৃতি ঘাটার সময় এবং সম্পর্ক কোনোটাই আমার নেই। কিন্তু তবুও কি তুমি অস্বীকার করতে পারবে যে তোমার বাচ্চাদের বাবা কিন্তু আমি? কথাটা শোনা মাত্রই ভেতরে ক্রোধের আগুনের ফুলকি ছিটে উঠল। গলা ফাটিয়ে বললাম, এই প্রশ্নটা করতে আপনার লজ্জা হওয়া উচিত ছিল। আমার রাগত্ব স্বরে আশেপাশের কয়েকজন আমাদের দিকে তাকিয়ে পড়ল। শাফিন চুপ করে রইল। আমি চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে বললাম, আমার বাচ্চাদের দিকে নজর দিবেন না, ওরা আমার সন্তান। ওদের আর আমার মাঝে আপনার অস্তিত্বের কোনো প্রয়োজন নেই। শাফিন করুণ গলায় জিজ্ঞেস করলো, তাহলে আমার সন্তানেরা কি কখনোই আমার কথা আর কি তাদের বাবার কথা জানতে পারবে না? একটা কথা মনোযোগ দিয়ে শুনুন আপনি, সন্তানেরা কেবল আমার, ওদের বাবাও আমি, মাও আমি। কেবল জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, তেমন এত সস্তায় বাবাও হওয়া যায় না। বাবা হতে গেলে বাবার দায়িত্ব পালন করতে হয়। আপনি কি কি দায়িত্ব পালন করেছিলেন সেই হিসেবে যাব না, সেটা আপনিও ভালো জানেন আর আমি। শাফিন মাথা নিচু করে বলল, আমি আমার সমস্ত ভুল শুধরে নিয়ে সব আগের মতো করে নিতে পারবো না জানি, অন্তত একজন বাবা হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ চাই তোমার কাছে। দয়া করে আমার বাচ্চাদের সাথে যোগাযোগের একটা রাস্তা খোলা রাখো তুমি। ধিক্কার ভরা স্বর নিয়ে বললাম, আমি অত্যন্ত দুঃখিত, আমি আপনার জন্য কখনোই কিছু করতে পারবো না, করতে চাইও না। শাফিনের চোখে ছলছল করছে জল। কাতর গলায় বলল, আমি আমার বাচ্চাদের মুখগুলো দেখেছি, ওদের সঙ্গে সময় কাটিয়েছি, ওদেরকে হাসতে দেখেছি, কি নিষ্পাপ দুটো মুখ। আমি ওদেরকে ভালোবেসে ফেলেছি জুলিয়া। ভালোবাসাটা নিজের মধ্যেই চেপে রাখুন। ওসব কখনো আমাকে কিংবা আমার সন্তানদেরকে বলতে আসবেন না। আমাদের তিনজনের জীবনে আপনি কেউ না। কথাটা বলে দ্রুত পা ফেলে হাঁটতে শুরু করলাম। পেছনে শাফিন দাঁড়িয়ে আছে। কতটা চোখের পানি ফেলেছে জানি না, কখনো এসব জানতে চাইও না। আমি শাফিনকে ঘৃণা করি, ভীষণ ঘৃণা করি।
এমন একটা মানুষ আমার বাচ্চাদের কাছে বাবা হয়ে উঠবে, এ আমি কখনো মেনে নিতে পারবো না। আমি আমার সন্তানদের কাছে আর কখনো কি ঘেঁষতে দিব না। রক্ত দিয়েছে, এই জন্য যতটুকু ভদ্রতা প্রয়োজন ছিল করার চেষ্টা করেছি। আর সম্ভব নয় কিছুই করা। আমি আমার সন্তানদেরকে আমার থেকে একটুও দূরে সরে যেতে দিব না। মা কোথায় ছিলে তুমি? জানো ওই আঙ্কেলটা চলে গিয়েছে, আরো কিছুক্ষণ থাকতে বললাম থাকলোই না। মেয়েটার কথা শুনে বললাম, আমি একটু বাইরে গিয়েছিলাম মা। ওদের আঙ্কেল সম্পর্কে আমি আর কোনো কথা বাড়ালাম না। মুহিত বলল, আপা আমি তাহলে চলে যাচ্ছি, কাল সকালে এসে আপনাদেরকে নিয়ে যাব, আর প্রয়োজন হলে অবশ্যই কল করবেন। মুহিত চলে গেল। বাচ্চাদের সঙ্গে আমি খেতে বসে গেলাম। ওদের মুখগুলো খুব আনন্দিত দেখাচ্ছে, আগামীকাল বাসায় যাব বলে। হাসপাতালে মানুষ দায় পড়ে আসে, দিনের পর দিন থাকে। আশেপাশের মানুষের প্রতি মায়া জন্ম নিলেও হাসপাতাল কখনো কারো কাছে প্রিয় হয়ে ওঠে না, কারণ সবাই বাড়ি ফিরতে চায়। হাসপাতাল ছুটি না দিলে বাড়ি ফেরা যে সম্ভব নয়। সকালে উঠে ব্যাগ গোছাতে শুরু করলাম। মোহিত আমাদের নিতে চলে এসেছে। হাসপাতালের বাহিরে গাড়ি অপেক্ষা করছে। বাচ্চারা একে অপরের মুখ চাওয়াচাই করছে। ওদের আচরণ দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমাদের? ছেলেটা উত্তর দিল, গতকালের ওই আঙ্কেলটা বলেছিলেন আজ তিনি এখানে আসবেন, আমরা চলে গেলে তিনি আমাদের খুঁজে পাবেন কিভাবে? আমি মুহিতের দিকে তাকাতেই মুহিত বলল, আসলে আপা গতকালকে সাফিন ভাইয়া ওদেরকে বলে গিয়েছিল আজ তিনি আসবেন। আমি মাথা নেড়ে বললাম, বুঝেছি। বাচ্চাদেরকে কাছে টেনে নিয়ে বললাম, আঙ্কেল আসবেন না, তার হয়তো জরুরি কাজ পড়ে গিয়েছে। আমরা বরং এখন তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসায় নাইলা খালামণি আর নানি আপু মজার সব খাবার রান্না করে অপেক্ষা করছেন। বাচ্চারা মাথা নেড়ে বলল, আচ্ছা। বাসায় আসতেই খুশিতে লাফিয়ে উঠলো বাচ্চারা। স্কুল থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়েছি। এই সময়গুলো আমি কেবল বাচ্চাদেরকেই দিতে চাই। রাতে বাচ্চাদের পাশে শুয়ে আছি, এমন সময় মেয়েটা প্রশ্ন করলো, মা তুমি জানো ওই আঙ্কেলটার নামও কিন্তু সাফিন। আমি খানিকটা অবাক হওয়ার ভঙ্গিমা করে বললাম, তাই নাকি? তোমাকে কে বলেছে? আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তখন সে বলল তার নাম সাফিন। আমি বললাম, আচ্ছা। ছেলেটা বলে উঠলো, আমি বললাম, জানো আঙ্কেল, আমার বাবার নামও সাফিন। এবার উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, তারপর সে কি বলল? সে কিছুই বলেনি, চুপ করেছিল। আমি চুপ করে রইলাম। ছেলেটা আবার বলে উঠলো, মা, আমাদের বাবা দেখতে কেমন? আমি ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। আমি কখনোই তাকে বলতে পারবো না যে তার বাবা দেখতে তার মতোই, ঠিক যেমন তাদের সাফিন আঙ্কেল। ছুটির দিনে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে ঘুরতে এসেছি নদীর ধারে। বিকেল হলে এখানে নানান মানুষের আনাগোনা শুরু হয়। যানজট আর কোলাহলপূর্ণ শহরে একটু বিশুদ্ধ শ্বাস নিতে মানুষ নদীর পাড়ে জমা হয়। বাদামের খোসা ফেলে বাচ্চাদের হাতে বাদাম তুলে দিচ্ছি আর ওরা মজা করে খাচ্ছে। এমন সময় হঠাৎ চোখ পড়ে কিছু দূরে বসে থাকা সাফিনের দিকে। সাফিনের পাশে এক ভদ্রমহিলা বসে আছেন। এখান থেকে তার চেহারা অতটা স্পষ্ট বোঝা না গেলেও অনুমান করলাম যে তিনিই হয়তো সাফিনের বর্তমান স্ত্রী। বাচ্চাদের নিয়ে এই মুহূর্তে স্থান পরিবর্তন করাটা খুব জরুরি মনে হলো। আমি ওদেরকে নিয়ে সাফিনের বিপরীত দিকে এগিয়ে যেতে লাগলাম, যাতে আমাদের দূরত্ব বেড়ে গেলে সাফিনের মুখটা বাচ্চাদের চোখে না পড়ে। মা ওইখানেও তো বসতে পারতাম। মেয়েটার কথার জবাবে বললাম, ওখানের থেকে এই দিকটা বেশি ভালো মনে হলো। আমরা বসে আবার বাদাম খেতে শুরু করলাম। আশেপাশে অনেক বাচ্চারা রয়েছে, তারা ছুটোছুটি করে বেড়াচ্ছে। সঙ্গে থাকা বাবা মায়েরা তাদের উপর কড়া নজর রাখছে। সাইকেল নিয়ে আসা ছোট্ট মেয়েটা তার বাবার সাহায্যে সাইকেল চালানো শিখছে। সেদিকে চোখ পড়তেই বাচ্চারা আবদারের সুরে বলল, মা আমাদেরকেও একটা সাইকেল কিনে দেবে? আমি মাথা নেড়ে বললাম, আর একটু বড় হও, অবশ্যই কিনে দিব। মা ওই মেয়েটা তো আমাদের থেকে ছোট, তাহলে আমাদেরকে না আরো বড় হতে হবে? মেয়েটার বুদ্ধিদীপ্ত প্রশ্ন শুনে বললাম, তোমাদের মা আগে সাইকেল চালানোটা সম্পর্কে একটু শিখুক, তারপর তোমাদেরকে অবশ্যই কিনে দিবে। মা না শিখলে বাচ্চাদের কিভাবে শিখাবো বলো? ওরা চুপ করে রইল। তারপর বলল, আচ্ছা। এবার তাহলে চলো বাসায় ফেরা যাক। বাচ্চারা সম্মতি দিলে উঠে পড়লাম। এমন সময় সাইকেল চালানো শিখতে আসা মেয়েটা সাইকেল নিয়ে পড়ে গেল। বাচ্চারা দৌড়ে গেল ওকে সাহায্য করার জন্য। আমিও এগিয়ে গেলাম ওদের দিকে। মেয়েটার বাবা এসে মেয়েকে কোলে তুলে নিয়ে চুমু খেলেন। তারপর আমার বাচ্চাদের দিকে তাকিয়ে হেসে প্রশ্ন করলেন, কি নাম তোমাদের? উত্তর দিল ছেলেটা, আমার নাম মিরান, আর ওর নাম মেহেরিমা। বাহ, খুব সুন্দর নাম। ধন্যবাদ। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে হেসে দিলেন। আমি তার কোলে থাকা মেয়েটিকে প্রশ্ন করলাম, মামুনি বেশি ব্যথা পেয়েছো? মেয়েটা মাথা নেড়ে বলল, অল্প একটু। তোমার নাম কি মামুনি? আমার নাম এশা।
তোমার মতোই মিষ্টি তোমার নামটা। ভদ্রলোক মেহরিমা আর মিরনের দিকে তাকিয়ে বললেন। তোমাদের অনেক ধন্যবাদ। বাচ্চারা চুপ করে রইল। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। আচ্ছা, ওরা কি টুইন? আমি মাথা নেড়ে বললাম, হুম। খুব মিষ্টি দুটো বাচ্চা আপনার। আমি হাসি মুখে বললাম, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে হেঁটে চলছি। কথায় কথায় জানতে পারলাম ভদ্রলোক এই এলাকায় নতুন। তার স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছেন। মিষ্টি দেখতে মেয়েটা মা হারা। শুনে খুব খারাপ লাগলো। ভদ্রলোক বিদায় নিয়ে চলে গেলেন। আমি বাচ্চাদের হাত ধরে হাঁটছি। হঠাৎ মিরান চেঁচিয়ে বলে উঠল, মা, ওই যে শাফিন আঙ্কেল। থতমত হয়ে সামনে তাকিয়ে দেখি শাফিন আর তার স্ত্রী এদিকেই আসছেন। আমি চুপচাপ বাচ্চাদের হাত ধরে হাঁটতে লাগলাম। ওরা শাফিনকে দেখে বেশ উৎসুক হয়ে আছে। শাফিনের সামনাসামনি পৌঁছাতেই শাফিন থমকে দাঁড়ায়। বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় শেষে নিজের স্ত্রীকে পরিচয় করিয়ে দিল। বাচ্চাদের সঙ্গে পরিচয় শেষে শাফিন তার স্ত্রীকে আমার সঙ্গে পরিচয় করাতে বলল, আর উনি হলেন বাচ্চাদের মা, জুলিয়া। জুলিয়া নামটা শোনা মাত্রই শাফিনের স্ত্রী চমকে উঠলেন। তার চমকে যাওয়া মুখটা দেখে নিশ্চিত হলাম তিনি বিগত কয়েকদিনের ঘটনা সম্পর্কে অবগত ছিলেন না। চমকে যাওয়া মুখটাকে স্বাভাবিক করতেই তিনি বললেন, জুলিয়া আপা, আমি লতা। জোর করা হাসি মুখ দেখিয়ে বললাম, পরিচয় হয়ে ভালো লাগলো। বাচ্চারা শাফিনের সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছে। আমি তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। শাফিনের স্ত্রী লতা এসে আমার পাশে দাঁড়ায়। বিস্ময়ে ভরা চোখে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনি তাহলে সেই জুলিয়া? আমি তার মুখের দিকে এক পলক তাকিয়ে বললাম, জি, আমি আপনার স্বামীর প্রাক্তন স্ত্রী। আপনার কথা অনেক শুনেছি সাফিনদের বাড়িতে এসে। কেন, এ বাড়িতে আসার আগে শুনেননি? জানতাম সাফিন বিবাহিত, তবে আপনার সম্পর্কে এত কিছু জানিনি। আমার মনে হয় আপনি জানার চেষ্টাও করেননি। আমার কথায় অপমান বোধ অনুভব করে লতা বললেন, সাফিন বলেনি, তাই জানতেও চাইনি। প্রয়োজনীয় হলে নিশ্চয়ই বলতো। খানিক চুপ থাকার পরে বললাম, তা ঠিক বলেছেন। তখন আমি শাফিনের কাছে অপ্রয়োজনীয়ই ছিলাম। ভেতরে ভেতরে আমাকে লতা হিংসে করছে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। ভেতরের খবর লুকাতে সবাই পারদর্শী হয় না। কেউ কেউ চাইলেও ভেতরের আমিতে লুকাতে পারে না। চোখ মুখে হিংসা নিয়ে লতা বললেন, তখন আর এখনের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমাকে ছোট করার জন্যই কথাটা লতা বলেছেন। তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, আমি তো ভেবেছিলাম আমি বোধহয় ব্যর্থ স্ত্রী ছিলাম, তাই স্বামীর মনের খবর রাখতে সক্ষম হইনি। কিন্তু এখন তো মনে হচ্ছে আপনিও ব্যর্থ স্ত্রী। কথাটা গায়ে লাগলো লতার। প্রথম দেখাতেই আমাদের এমন কড়া আলাপ জমে উঠবে ভাবিনি কখনো। লতার চোখে মুখে জ্বলছে আগুন। সে আগুনে শাফিন পানি না ঢাললে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে পারে দুজনেই। বাচ্চাদের নিয়ে বাসার দিকে রওনা হলাম। শাফিনের প্রতি বাচ্চাদের এত আগ্রহ আমাকে মাঝে মধ্যে বিরক্ত করে। তাই বলে বাচ্চাদের প্রতি চড়াও হতে পারি না। আমি ওদেরকে ভালোবাসি। ওরা কষ্ট পাক, মন খারাপ করুক, আমাকে ভুল ভাবুক, এ আমি চাই না। আবার এত ছোট বয়সে আমি ওদের মাথায় আমার বিষাক্ত অতীতের সকল স্মৃতি চাপিয়েও দিতে পারবো না। ওরা বড় হলে একদিন ওরা সবটা জানতে পারবে। তখন নিশ্চয়ই ওরা আমাকে বুঝতে পারবে আরো ভালো করে। সকালে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। স্কুলের গেটের সামনে পৌঁছাতেই দেখি গতকালের ভদ্রলোক তার মিষ্টি দেখতে মেয়ে এশাকে সাথে নিয়ে স্কুলে প্রবেশ করেছেন। রিক্সা থেকে নেমে এশা বলে ডাক দিতেই ভদ্রলোক আর তার আদুরে মেয়েটা পেছন ঘুরে তাকায়। আপনি এখানে? ভদ্রলোকের করা প্রশ্নের জবাবে বললাম, আমারও তো একই প্রশ্ন, আপনারা এখানে? ভদ্রলোক হেসে উঠে বললেন, মেয়েকে ভর্তি করাতে এসেছিলাম। আর আপনি? তাহলে আমি আপনার মেয়ের হবু শিক্ষিকা। আচ্ছা, আপনি তাহলে এখানকার শিক্ষিকা? জি হ্যাঁ। খুব উপকার হলো গতকালই পরিচয়টা হয়ে। দুশ্চিন্তায় ছিলাম মেয়েটা এখানে মানিয়ে নিতে পারবে কিনা। যেহেতু আপনাকে ও চেনে, তো এখন মনে হচ্ছে না খুব বেশি একটা সমস্যা হবে। হেসে বললাম, দুশ্চিন্তা করার দরকার নেই, চলুন ভেতরে যাই। এশাকে ভর্তির বিষয়ে সহযোগিতা করার সময় জানতে পারি ভদ্রলোকের নাম এহসান। মেয়েকে ভর্তি করিয়ে দিয়ে এহসান সাহেব চলে গেলেন। আজ এশার প্রথম ক্লাস এখানে। আমাকে পেয়ে এশা সাহস পাচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগছে। ছুটি শেষে বের হয়ে দেখি এহসান সাহেব মেয়ের জন্য দাঁড়িয়ে আছে। এশাকে আমার সঙ্গে বের হতে দেখে নিশ্চিত হলেন তিনি। এশা মামনির থেকে বিদায় নিয়ে চললাম বাসার দিকে। এতক্ষণে হয়তো মায়ের সঙ্গে মিরান মেহরিমাও বাসায় চলে গিয়েছে। রিক্সা থেকে বাসার সামনে নামতেই দেখি শাফিন দাঁড়িয়ে আছে। ওকে দেখা মাত্র আমার শীতল মেজাজটা উত্তপ্ত হতে শুরু করলো। কাছে গিয়ে চাপা গলায় জিজ্ঞেস করলাম, এখানে কেন আপনি? কি করছেন এখানে? শাফিন নরম গলায় বলল, তোমার সঙ্গে আমার কথা ছিল জুলিয়া। আপনার এই যখন তখন কথা বলার প্রয়োজনীয়তাকে বন্ধ করুন। আপনার সঙ্গে কথা বলার মতো কোনো সম্পর্ক আমার নেই। এই কথাটা কেন মাথায় থাকে না আপনার?
আমার বাচ্চারা তোমার কাছে, সুতরাং কথা বলার প্রয়োজনীয়তা অবশ্যই আছে। চটে গিয়ে বললাম, আমার বাচ্চা, এই কথাটা বলতে আপনার লজ্জা করা উচিত। জুলিয়া, তুমি না চাইলে কিন্তু আমাদের কোনো না কোনোভাবে দেখা হয়ে যাচ্ছে, আর বাচ্চারা আমাকে যথেষ্ট পছন্দ করে। তুমি কি আজীবন ওদের কাছ থেকে আমাকে দূরে রাখতে পারবে? আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব। তবু ওরা একদিন অবশ্যই ওদের বাবা সম্পর্কে জানতে পারবে। বিদ্রুপের স্বরে বললাম, সেদিন অবশ্যই ওরা ওদের বাবাকে ভীষণ ঘৃণা করবে। শাফিন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমি কোনো কথা না বলে বাসার ভেতরে চলে গেলাম। এশার কাছে আমি দিনে দিনে প্রিয় শিক্ষিকা হয়ে উঠতে শুরু করি। এহসান সাহেবের সঙ্গে এখন থেকে রোজ দেখা হয়। শিক্ষার্থীর অভিভাবক হিসেবে তিনি আমার ফোন নাম্বারটা সংগ্রহ করলেন। মেয়ের বিষয়ে জরুরি প্রয়োজনে তিনি কল করেন। স্কুল শেষে বের হতে আজ একটু বেশিই দেরি হয়ে গেছে। ব্যাগটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে দেখি এসা চুপচাপ দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম, বাবা আসেনি এখনো? মন খারাপ করে বলল, না। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, মন খারাপ করো না, এখনই চলে আসবে বাবা। এর মধ্যে তাকিয়ে দেখি গাড়ি নিয়ে হাজির এহসান সাহেব। আমি দুঃখিত, আজ অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে। অনেকক্ষণ বোধহয় আপনাকে দাঁড়িয়ে থাকতে হলো। না, আজ আমিও দেরি করেই বের হয়েছি। আশেপাশে একটা রিক্সারও ছবি চোখে পড়ছে না। বাসায় আজ নাইলার আসার কথা। বোনটার সঙ্গে অনেকদিন পর দেখা হবে। তাড়াতাড়ি বাসায় ফেরার ইচ্ছে থাকলেও উপায় হিসেবে রিক্সার দেখা মিলছে না। এহসান সাহেব পরিস্থিতি বুঝতে পেরে বললেন, আপনি কিছু মনে না করলে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি? যেহেতু রাস্তায় কোনো রিক্সা দেখছি না, একা কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এসব বায়না ধরলো তার সঙ্গে যাওয়ার জন্য। উঠে পড়লাম গাড়িতে। এশা আর এহসান সাহেবের সঙ্গে কথা বলতে বলতে বাসার সামনে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে দেখি নাইলা ও মুহিতের গাড়ি থেকে নামছে। ভদ্রতা স্বরূপ এশাকে নিয়ে এহসান সাহেবকে বাসায় আসার দাওয়াত দিলে পরে আসবেন বলে তিনি জানান। নাইলাকে নামিয়ে দিয়ে মুহিত চলে গেল। আমি আর নাইলা কথা বলতে বলতে বাসার দিকে হেঁটে চলছি। ভদ্রলোকটা কে রে আপা? ছাত্রীর বাবা, তাছাড়া পূর্ব পরিচিত ছিল। রিক্সা পাচ্ছিলাম না বলে সহযোগিতা করলো। দেখতে তো সুদর্শন, মানুষটা কিরকম? একজন বাবা হিসেবে তিনি চমৎকার একজন মানুষ, বাকিটা জানি না। কি করেন তিনি? সরকারি কর্মকর্তা, এই শহরে নতুন। নাইলা হেসে বলল, আমি বেসরকারি কর্মকর্তাকে বিয়ে করে ভালোই করেছি আপা। কোনো বদলির দুশ্চিন্তা নেই। যখন মন চায় তোদের সঙ্গে দেখা করতে চলে আসতে পারি। আমি হাসলাম। বাসায় ঢুকতেই ফোন কল বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি এহসান সাহেবের কল। আপনার ছাতাটা গাড়িতে রেখে গিয়েছেন। আমি হেসে বললাম, সমস্যা নেই, আগামীকাল ওটা এশার কাছে পাঠিয়ে দিবেন। এহসান সাহেব কলটা কেটে দিলেন। আগামীকাল বাবা দিবস। বাবার উদ্দেশ্যে চিঠি লিখে সেই চিঠি নিয়ে যেতে বলেছেন। বাচ্চাদের স্কুলের শিক্ষক। বাচ্চারা মন খারাপ করে আমার কাছে এসে বলল, মা, আমাদের বাবা তো আমাদের সঙ্গে থাকে না, আমরা তাকে নিয়ে কিভাবে চিঠি লিখবো তাহলে? বাচ্চাদের মন খারাপ করতে দেখে বললাম, তোমাদের বাবা তোমাদের সঙ্গে থাকলে কি কি করতেন, তোমরা কি কি করতে, বাবাকে কি কি বলার আছে তোমরা বরং সেটাই লিখে ফেলো। বাচ্চারা আমার পরামর্শে খুশি হয়ে লিখতে বসে যায়। আমি চুপচাপ বারান্দায় বসে আছি। নাইলা মায়ের সঙ্গে পাশের ঘরে গল্প করে চলছে। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়লে আমি ওদের খাতাটা বের করে দেখি ওরা বাবা সম্পর্কে অনেক কিছু লিখেছে। বাবার কাছে ওদের চাওয়া পাওয়া, বাবার প্রতি ওদের ভালোবাসার অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে লেখায়। নাইলা এসে পাশে দাঁড়ায়। মিরানের খাতাটা হাতে নিয়ে পড়তে শুরু করি। প্রিয় বাবা, তুমি তো আমাদের সঙ্গে থাকো না। তুমি কেন আমাদের সঙ্গে থাকো না? থাকলে কত ভালো হতো। পাশের বাড়ির তুর্যের মতো তোমাকে রোজ চকলেট কিনে দিতে বলতাম না। আমাদের ক্লাসের জিশান আর রোহানের মতো আমি তোমার ফোনটাতে গেম খেলে নষ্ট করে ফেলতাম না। তুমি নিষেধ করলে সেই কাজ আর কখনো করতাম না। সবার বাবা সবার সঙ্গে থাকে, তুমি কেন আমাদের সঙ্গে থাকো না বাবা? রোহান বলে তোদের বাবা তোদেরকে ভালোবাসে না, তাই তোদের সঙ্গেও থাকে না। তাহলে ওর কথা কি ঠিক বাবা? খাতাটা রেখে নাইলা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখেছিস আপা, বাবাকে বাচ্চারা কতটা মিস করে। ওদের আসলেই বাবার প্রয়োজন। আমি ওদের বাবা। ওটা মুখে বলা যায় আপা, কিন্তু বাবার সব দায়িত্ব মা হয়ে পালন করা যায় না। ডেকে বললাম, তো এখন কি তাহলে বাচ্চাদেরকে ওদের এই দায়িত্বহীন বাবার কাছে পাঠিয়ে দিব? অবশ্যই না আপা, আমি চাই তুই আবার একবার নতুন করে ভাবতে শুরু কর। এত বছর যখন কাউকে প্রয়োজন পড়েনি, আগামীতেও পড়বে না। নাইলা চুপ করে চলে গেল। আমি বাচ্চাদের পাশে শুয়ে পড়লাম। আমি আমার বাচ্চাদের জন্য আসলেই কি যথেষ্ট না? প্রশ্নটা ঘুরতে থাকে মস্তিষ্কের ভেতর। ভাবতে ভাবতে কখন যে ঘুমে তলিয়ে গেলাম বুঝতেই পারিনি। স্কুলে গেলে এসা দৌড়ে এসে ছাতাটা হাতে দিল। মেয়েটার চোখ মুখ জুড়ে মায়ের ছড়াছড়ি। ওর মুখের দিকে তাকালে তাকিয়েই থাকতে ইচ্ছে করে।
যখন মেয়েটা খিলখিল করে হেসে ওঠে তখন আমি চুপ করে তাকিয়ে দেখি। স্কুল থেকে বের হয়ে দেখি এহসান সাহেব আর এশা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে একগাল হেসে এগিয়ে এসে তিনি বললেন, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। কেন? আজ এশার জন্মদিন। এশা চাচ্ছিল আপনি মিরান ও মেহরিমাকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসুন। আপনারা এলে আমরা খুব বেশি খুশি হতাম। আমি এশার দিকে তাকিয়ে হেসে বললাম, আজ এই মিষ্টি মেয়েটার জন্মদিন, আমাকে তো একবারও বললো না মেয়েটা। এশা খিলখিল করে হেসে উঠল। আমি বললাম, শুভ জন্মদিন মামুনি। তুমি কিন্তু আসবে মিরান ভাইয়া আর মেহেরিমা আপকে নিয়ে, না এলে আমি খুব কষ্ট পাবো। মেয়েটার গাল ফুলিয়ে বলা কথা শুনে হেসে উঠলাম। তুমি কষ্ট পাও সেই কাজ কি আমি করতে পারি? অবশ্যই যাব। সন্ধ্যায় দেখা হচ্ছে তাহলে। এহসান সাহেব কথাটা বলে চলে গেলেন। আমি জন্মদিনে কি উপহার দেওয়া যায় সেটাই ভেবে চলেছি। এসে একবার আমায় বলেছিল ওর লাল রং খুব পছন্দ। শপিং মল থেকে এসার জন্য লাল টুকটুকে একটা ফ্রক কিনলাম। সেই সাথে মিরান মেহেরিমার জন্য নতুন পোশাক কিনে নিলাম। এসার পোশাক দেখে ওদের মন খারাপ হোক এটা আমি চাইবো না। সন্ধ্যায় হাজির হলাম এহসান সাহেবের বাসায়। আমরা ছাড়াও এখানে বেশ অতিথি রয়েছেন। আমাদেরকে দেখতেই এসা ছুটে এলো। মেয়েটা আমাকে খুব পছন্দ করে, এই কারণেই বোধ হয় মেয়েটার প্রতি আমার রোজ আরো বেশি মায়া জন্ম নেয়। এহসান সাহেবের বাড়িটা ঘুরে দেখলাম। স্ত্রীকে তিনি এখনো খুব ভালোবাসেন বোঝা যাচ্ছে। দেয়ালে তাদের দুজনের ছবি তুলছে। আমি সেদিকে তাকিয়ে আছি। পাশে এসে দাঁড়া এহসান সাহেব। এই ছবিটা আমাদের বিয়ের প্রথম বছরের তোলা। মনে হয় এই তো সেদিন, কিন্তু কেটে গেছে অনেকগুলো বছর। তারপরেও মানুষটা এরকম ভাবেই বিস্তার করছে আমার ভেতর। স্ত্রীর প্রতি এহসান সাহেবের ভালোবাসা আমাকে মুগ্ধ করলেও একটা দীর্ঘশ্বাস জাগিয়ে দিয়েছে ভেতরে। আমাকেও যদি এতটা ভালোবাসতো শাফিন, তাহলে আজ আমাদের সন্তানেরা তাদের বাবার সঙ্গে থাকতে পারত। দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে দেখি এসে আমার দেওয়া লাল টুকটুকে জামাটা পরে মিরান আর মেহেরিমার সঙ্গে ছুটে বেড়াচ্ছে। মেয়েটাকে পরীর মতো লাগছে দেখতে। অনুষ্ঠান শেষ হলে এহসান সাহেব আমাদেরকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেলেন। ইতিমধ্যে বাচ্চারা তাকে ভীষণ পছন্দ করতে শুরু করেছে। এহসান সাহেব আর এশাকে আমাদের বাসায় আসার জোরালো নিমন্ত্রণ দিয়ে এসেছে বাচ্চারা। আমিও সুর মেলালাম ওদের সঙ্গে। উপেক্ষা করতে পারলেন না আর তিনি। আগামী শুক্রবার আসবেন বলে নিশ্চিত করলেন এহসান সাহেব। রাতে মুঠোফোন অচেনা নাম্বার থেকে আসা ফোন কল রিসিভ করতেই উপাস থেকে বলল, আমি শাফিন বলছি। ক্লান্ত শরীরটা এবার বিরক্তিতে ছেয়ে গেল। কেন ফোন দিয়েছেন? বাচ্চাদের খবর জানতে। ওরা ভালো আছে। আমি কি আগামীকাল ওদের সঙ্গে একবার দেখা করতে পারি? অবশ্যই না। ফোনটা কেটে দিয়ে চুপ করে শুয়ে পড়লাম। এই মানুষটা দিনে দিনে আরো বেশি অসহ্য হয়ে উঠেছে আমার কাছে। দুপুরে খাওয়ার টেবিলে মা শাফিনকে নিয়ে কথা তুললেন। বাচ্চারা নাইলার বাসায়। এই সুযোগটাই মা কাজে লাগাতে চাচ্ছেন। বুঝতে কষ্ট হলো না হঠাৎ শাফিনের কথাই বা কেন তুললো। গতকাল বিকালে হাঁটতে বের হয়েছিলাম, তখন ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল। তো আমি ওকে বলেছি আমার নাতি নাতনির প্রতি ওর উতলে ওঠা দরদের পরিমাণটা কমাতে। আরো বলেছি। কথাটা শেষ না করে মা আমার দিকে তাকিয়ে রইলেন। আরো কি বলেছ? মা আমতা আমতা করে বললেন, বলেছি আমি তোর জন্য পাত্র ঠিক করেছি, তোকে আমরা বিয়ে দেব। হাতে থাকা ভাতের লোকমাটা প্লেটে রেখে বললাম, এসব কেন বলতে গেলে মা? যাতে ও তোর আশা ছেড়ে দেয়। শাফিন আমার আশা এমনিতেও করে না মা, কারণ ও ভালো করে জানে আমাকে আরো কোনোদিন ফিরে পাবে না। কিন্তু তুমি এসব বলতে গেলে কেন? বলবো না তো কি করব? আমি তো তোকে বিয়ে দিতেই চাই, শুধু তুই রাজি হোস না। কম পাত্র দেখিয়েছি বল? এভাবে জীবন পার করা যায়? বাচ্চাদের তো বাবার সঙ্গ প্রয়োজন, ওদের জন্য হলেও তোর বিয়ে করা উচিত। খাবার প্লেটটা সরিয়ে রেখে আমি উঠে পড়লাম। ইদানিং সবাই আমার বিয়ে নিয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছে। এসবের কারণ ওই শাফিন। ওর এই হঠাৎ আগমন সবাইকে চিন্তায় ফেলেছে। বাসায় আজ রান্নার আয়োজন অনেক। সন্ধ্যায় এহসান সাহেব আর এশা আসবে। মা তো খুব উৎসুক হয়ে আছে এহসান সাহেবকে দেখার জন্য। মায়েরা তো আগ্রহ দেখে মনে সন্দেহ তৈরি হলে মাকে সাবধান করতে বললাম, খবরদার মা, এমন কোনো কথা বলো না যাতে আমি ছোট হয়ে যাই। উনি তার স্ত্রীকে এখনো খুব ভালোবাসেন, কথাটা মাথায় রেখো কিন্তু। মামার কথাটা অতটা গুরুত্বের সঙ্গে ভেবেছে বলে মনে হলো না। নায়লা রান্নাঘরের খাবারগুলো চেক করছে। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেখি মোহিত চলে এসেছে। আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। এহসানকে পেয়ে বাচ্চারা খুব খুশি। মা বারবার এহসান সাহেবকে খুঁচিয়ে খুঁচিয়ে নানান প্রশ্নের উত্তর জানার চেষ্টা করে চলেছেন। খেতে খেতে মোহিত আর নায়লার সঙ্গে এহসান সাহেবের আলাপটাও বেশ জমে উঠেছে। ছেলেটা খুব ভালো। মায়ের হাসি মুখের নিচে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যের কথা টের পেয়ে বললাম, বিয়ের আগে শাফিনকেও কিন্তু তোমার খুব ভালো ছেলে বলেই মনে হয়েছিল। মায়ের হাসি মুখটা নিমিষেই চুপসে গেল। মুখ গুমরা করে রাগান্বিত গলায় বললেন, সবসময় কি আর মানুষ চিনতে ভুল হয় নাকি? মায়ের কথায় সুর মেলাতে লেগে পড়ল নায়লা।
এহসান সাহেবকে নিয়ে এবার কথা উঠতে থাকলো একের পর এক। আমি চাইলেও সে আলাপ বন্ধ করতে সক্ষম হলাম না। বেলকনিতে এসে বসে আছি, নাইলা এসে বসলো পাশে। আপা, ওই শাফিন নামের মানুষটা এত অন্যায় করার পরেও কেন কোনো শাস্তি পাচ্ছে না আমি বুঝি না। সেদিন রাস্তায় দেখা হয়েছিল, দেখে তো মনে হলো ভালোই আছে। আমি বললাম, মুখে হাসি দেখলেই সে ভালো আছে এমনটা ভাবা ঠিক না। আর কেউ না জানুক, আমি জানি শাফিন ভেতরে ভেতরে কতটা যন্ত্রণায় ভুগছে। সন্তানদেরকেও খুব ভালোবাসে, কিন্তু সন্তানদেরকে সে কথা বলতে না পারার, নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খায়। সে যদি বাচ্চাদেরকে সবটা বলে দেয় তখন? নাইলার আতঙ্কিত স্বরে করা প্রশ্নের উত্তরে বললাম, সে সাহস নেই শাফিনের, থাকলে এতদিন চুপ করে থাকতো না। ওর অপরাধ বোধ ওকে তাড়া করে বেড়ায় ভেতরে, নিজেকে মেলে ধরবে কোন সাহসে। নাইলা চুপ করে রইল। প্রসঙ্গ বদলে আমি অন্য প্রসঙ্গ নিয়ে কথা তুললাম। বাচ্চাদের নিয়ে অনেকদিন বাদে আবার ঘুরতে বের হয়েছি। নদীর পাড়ে গিয়ে বসতে শাফিনের সঙ্গে দেখা। আমি বুঝি না এই মানুষটার সঙ্গে আচমকা এভাবে দেখা হয়ে যায় কি করে, যাকে সবসময় দূরে রাখতে চাই সে কেন বারবার সামনে চলে আসে এভাবে। শাফিনের সঙ্গে আলাপ শেষে বাচ্চারা খেলতে শুরু করলো। শাফিন আমার মুখের দিকে তাকিয়ে হেসে বলল, তুমি না চাইলেও আমাদের দেখা ঠিক হয়ে যায় জুলিয়া। আমি হেসে উঠলাম। তারপর বিদ্রুপের স্বরে বললাম, এই দেখা হয়ে যাওয়াটাই তো আপনার জন্য শাস্তি শাফিন। আপনার চোখের সামনে আপনারই বাচ্চারা আপনাকে আঙ্কেল বলে ডাক পারে, আপনি আপনার বাচ্চাদেরকে কাছে পেয়েও বাবার আদরটা দিতে পারেন না, ওদের কাছে নিজেকে বাবা হিসেবে পরিচয় দিতে পারেন না। এর থেকে বড় শাস্তি আর কি হয়? শাফিন চুপ করে রইল। আমি আবার বলতে শুরু করলাম, যত দেখা হয় তত আপনার মায়া বাড়ে, আর ততই আপনি ভেতরে ভেতরে ছটফট করতে থাকেন অনুতাপে। বাচ্চাদের সঙ্গে কোনোদিন দেখা না হলে তো আপনি মানসিক অশান্তিটা পেতেন না শাফিন। শাফিন অপরাধীর মতো বলল, আমি কেবল ভুলগুলো শুধরে নিতে চাই। আপনি সব হারিয়ে এখন সব ফিরে পাওয়ার বৃথা স্বপ্ন দেখছেন। আপনি এখন চাইলেও সব ঠিক করে নিতে পারবেন না, কারণ সেই উপায় আপনি রাখেননি। শাফিন চুপ করে রইল। বাচ্চাদের নিয়ে আমি সামনে এগিয়ে গেলাম। বাচ্চারা এই নদীর পাড়টাকে খুব পছন্দ করে। চারদিকে বাতাস বইছে, মনের মধ্যে সব খুব চাপা দিতে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে চোখ মিলে পাশে তাকাতেই দেখি এহসান সাহেব। দেখা হয়ে গেল আপনার সঙ্গে এখানেও। এহসান সাহেবের কথা শুনে হেসে বললাম, হ্যাঁ তাই তো দেখছি। এশা কিন্তু বাসায় আপনার কথা খুব বলে। সারাদিন আমাকে নিয়ে ওর যতটা না কথা থাকে তার চেয়ে বেশি কথা থাকে আপনাকে নিয়ে। হেসে উঠলাম, তাহলে তো বলতে হবে শিক্ষক হিসেবে আমি সফল। তা তো অবশ্যই। এখানে রোজ আসা হয় নাকি? রোজ সময় করতে পারি না, প্রায় আসা হয় আর কি। এশার সাইকেলটা নিয়ে মিরান চালানোর চেষ্টা করতেই ধপ করে পড়ে গেল। এহসান সাহেব দৌড়ে গিয়ে ওকে কাছে টেনে নিয়ে আদর করতে শুরু করলেন। আমি চুপ করে এই দৃশ্যটা দেখতে লাগলাম। এহসান সাহেবের জায়গায় আজ ওদের বাবা হলেও এই একই কাজ করত। এখন আমিও দিনে দিনে একটু একটু করে বাচ্চাদের পাশে ওদের বাবার প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করি। মাঝে মধ্যে যখন হাঁপিয়ে উঠি তখন মনে হয় একজন কেউ থাকলে বোধহয় ভালোই হতো। সাইকেল চালাতে শিখতে চাও? এহসান সাহেবের কথায় মিরান আর মেহরিমা মাথা নেড়ে বলল, আচ্ছা, আমি এখন থেকে তোমাদের তিনজনকে একসঙ্গেই সাইকেল চালানো শেখাবো। বাচ্চারা খুশি হয়ে বলল, সত্যি? সত্যি? কিন্তু মা তো আমাদের সাইকেল কিনে দেয়নি। আমি কিছু বলার আগে এহসান সাহেব বললেন, তাতে সমস্যা নেই, একটা সাইকেল তো আছেই। আগে একটা থেকে চালানো শিখে ফেলো, তারপর মা অবশ্যই সাইকেল কিনে দেবেন। তারপর এহসান সাহেবের পরামর্শ অনুযায়ী প্রায় নদীর পাড়ে বাচ্চাদের নিয়ে আসতে শুরু করলাম। বাচ্চারা এহসান সাহেবের কাছে সাইকেল চালানো শিখতে শুরু করেছে। দিন যাচ্ছে দিনের মতো। এহসান সাহেবের সঙ্গে বাচ্চাদের ঘনিষ্ঠতাও দিনকে দিন বেড়ে চলেছে। ওরা যেন এহসান সাহেবের সঙ্গ পেলে বাবার অপূর্ণতা ভুলে যায়। এহসান সাহেবও খুব সুন্দরভাবে বাচ্চাদের সামলে নিতে পারেন। আমাকে এই বন্ধনটা ইদানিং খুব ভাবিয়ে তুলছে। এহসান সাহেবের সঙ্গ আমারও দিনে দিনে প্রিয় হয়ে উঠেছে। মেহেরিমা, মিরান আর এশাকে নিয়ে আমার আর এহসান সাহেবের কাটানো মুহূর্তগুলো প্রিয় হয়ে উঠতে শুরু করেছে ভেতরে। বেশ কয়েকদিন ধরে অসুস্থ এহসান সাহেব। এশাকে রোজ স্কুলে নিয়ে আসা আর নিয়ে যাওয়ার দায়িত্বটা আমিই নিলাম। মা মাঝে মধ্যে এটোটা রান্না করে এহসান সাহেবের জন্য আমার কাছে পাঠিয়ে দেন। মায়ের এমন আতিথেয়তায় ভীষণ খুশি তিনি। এই শহরে তার আপন বলতে আমাদের পরিবার। এই কথাটা এবার তিনি প্রতি মুহূর্তে আমাকে মনে করিয়ে দিতে লাগলেন। আপনি অনেক করেছেন আমার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা এইভাবে প্রকাশ করা যদিও সম্ভব না, তারপরেও অনেক অনেক ধন্যবাদ। আমি হেসে বললাম, আপনি আমাদের পরিচিত। এতদিন ধরে আমাদের পরিবারের সঙ্গে আপনার চেনা জানা, এতটুকু তো করতেই পারে। এহসান সাহেব চুপ করে রইলেন। আমি বললাম, সব থেকে বড় কথা, এতদিনে আপনি আমার একজন ভালো বন্ধু হয়ে উঠেছেন। বন্ধু শব্দটা শুনে এহসান সাহেব খুশি হয়ে বললেন, যাক, এতদিন বাদে আমাদের এই সম্পর্কের একটা নাম দাঁড়ালো তবে।
হেসে উঠলাম আমি। শাফিনের করা হুটহাট ফোন কলগুলো আমাকে বারবার বিষাক্ত অতীতে ফিরিয়ে নিয়ে যায়। তার দ্বিতীয় স্ত্রী লতা আমাকে বেশ কল করতে শুরু করেন। তার ধারণা আমি তার স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চলছি আগে সব ফিরে পেতে। আমাকে বারবার কল না দিয়ে আপনি বরং আপনার স্বামীকে বোঝান যে সে যা চাচ্ছে তা আমার পক্ষে মেনে নেওয়া কখনো সম্ভব নয়। তাকে বলেন যে আমার বাচ্চার বাবা হিসেবে তাকে কখনো আমি বাচ্চাদের সামনে নিয়ে আসবো না। লতা উপাস থেকে বললেন, আপনি আশকারা দেন বলেই সে আপনার কাছে ছুটে যায়। আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে লতা। আপনি আমাকে এখনো চিনতে পারেননি। চিনলে একথা বলতে পারতেন না। আমি আপনার মতো কোনো সস্তা রমণী নই যে কোনো বিবাহিত পুরুষ এসে বললেই গলে পড়বো। বেশ অপমানিত হয়েই ফোনটা কেটে দিলেন লতা। কেনাকাটার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম। শপিং মলে আবার দেখা শাফিনের সঙ্গে। জুলিয়া, আমাকে তুমি ঘৃণা করা কবে বন্ধ করবে? পুরাতন সব ভালোবাসার কথাই তুমি এভাবে ভুলে গেলে? দুধের মধ্যে বিষ ঢেলেছেন আপনি। ছোট্ট ময়লা ফেলেননি যে ওটা আঙুল দিয়ে তুলে ফেলে দুধটা খেয়ে ফেলবো। আমাকে প্রয়োজনে আদালতের কাঠগড়ায় দাঁড় করাও, তবুও বাচ্চাদের থেকে এভাবে দূরে সরিয়ে দিও না। আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। আপনাকে আর আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে না। বিবেকের থেকে বড় আদালত আর কিচ্ছু হতে পারে না। আমাকে এভাবে আর ফিরিয়ে নিও না। লতার বাচ্চাটা বেঁচে থাকলে আপনি আর জুলিয়ার কাছে আসতেন না, তাই না? আপনার শাস্তি আপনাকে আজীবন ভোগ করে যেতে হবে। শাফিন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। যন্ত্রণায় ছটফট করা শাফিনের চুপসে যাওয়া মুখটা দেখতে আমার ভালোই লাগছে। এহসান এসেছে বাসায়। পাশের রুমে বাচ্চারা টিভিতে শব্দ বাড়িয়ে কার্টুন দেখছেন। মা এহসানের সঙ্গে তার আত্মীয় স্বজনদের বিষয়ে জিজ্ঞেস করছেন। নাইলা বাচ্চাদেরকে নাস্তা দিয়ে এহসানের জন্য কফির মগ নিয়ে এলো। মা চলে গেলে আমি এহসান আর নাইলা বসে রইলাম। নাইলা এহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি এহসান ভাই? কফির মগে চুমুক দিয়ে এহসান সাহেব বললেন, হ্যাঁ বলো নাইলা। আপনি কি আমার আপাকে বিয়ে করবেন? নাইলার এমন হঠাৎ প্রশ্নে আমি থ হয়ে গেলাম। এহসান সাহেব কফির মগে চুমুক দিতে গিয়েও থেমে গেলেন। আমি নাইলার দিকে ধমকের চোখে তাকিয়ে রইলাম। নাইলা এসব কিছু উপেক্ষা করে বলল, আপা, তোর পাশে আসলে একজনকে খুব দরকার, যে তোকে আর বাচ্চাদেরকে ভালোবাসা দিয়েই আপনের মতো আগলে রাখবে, সব দায়িত্ব পালন করবে, বাচ্চারাও যাকে ভালোবাসতে পারবে। আর এহসান ভাইকে তো বাচ্চারা খুব পছন্দ করে, তোদের দুজনের সঙ্গেও বন্ধুত্ব আছে, তাহলে সমস্যাটা কোথায়? তুই থামবি নাইলা? এহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে দুঃখিত গলায় বললাম, আপনি দয়া করে কিছু মনে করবেন না। নাইলা এইসব কথা পাত্তা না দিয়ে বলল, ভুল কিছু বলিনি তো আমি। এছাড়া তো একজন মায়ের প্রয়োজন, মেয়েটা যে তোকে বড্ড ভালোবাসে, আর এহসান ভাইয়ের পাশেও একজন দরকার। এভাবে একা একা হতাশা নিয়ে জীবন পার করার কোনো মানে হয়, যেখানে চাইলেই সুখে থাকার অপশন রয়েছে? আমরা চুপ করে রইলাম। নাইলা কথা থামাচ্ছে না, বলেই যাচ্ছে। আজ যেন পরিকল্পনা করেই এখানে বসেছে এসব বলবে বলে। বাচ্চারা তাদের বাবা মায়ের অপূর্ণতা অনুভব করে, এটা স্বীকার না করে পারবি তুই আপা? ওদের জন্য এবং তোদের নিজেদের জন্য আমার মনে হয় তোরা এই বিষয়টা নিয়ে এবার ভাবতে পারিস। এহসান সাহেব কোনো কথা না বলে চুপচাপ এসেকে নিয়ে চলে গেলেন। আমিও চুপ হয়ে বসে রইলাম। এই মুহূর্তে নাইলার উপর ভীষণ রাগ হচ্ছে। হঠাৎই সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল, যেন সব স্তব্ধ হয়ে গেছে। বাচ্চারা এহসান আর এশাকে খুব মিস করছে। অনেকদিন এহসান সাহেবের সঙ্গে কথা বা দেখা হয় না। এসাও আর বাড়িতে আসে না। সেদিনের পর আমি কিংবা এহসান কেউ আর যোগাযোগের চেষ্টা করিনি। এশাকে প্রতিদিন ড্রাইভার এসে স্কুল দিয়ে যায় আবার নিয়ে যায়। অনেকবার ভেবেছি মেয়েটাকে তার বাবার কথায় জিজ্ঞেস করব, কিন্তু কোথাও গিয়ে যেন আটকে যাই। জিজ্ঞেস করার হয়ে ওঠে না। লতা এবার নতুন সুর ধরেছেন। শাফিন তাকে পটিয়ে ফেলে নরম করতে সক্ষম হয়েছে বোঝাই যাচ্ছে। তার কথা, বাচ্চারা তো আপনার একার নয়, সাফিন আর আপনার দুজনের। আর বাচ্চাও তো একটা নয়, দুইটা। তাহলে একজনকে আপনি রাখেন আর বাকিজনকে আমাদেরকে দিয়ে দিন। সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনি মিরান মেহরিমা যাকে পছন্দ রাখতে পারেন। আপনার বাচ্চাই শেষে যে থাকবে তাকে আমরা নিয়ে আসব। আমি চটে গেলে তিনি বললেন, চিন্তা করবেন না, বাচ্চাকে আমরা আপনার থেকে কোনো অংশে কমে বড় করব না, বরং আরো ভালোভাবে মানুষ করব। মহিলার কথা শুনে গায়ে আগুন জ্বলে উঠল। নিজের বাচ্চা হারানোর শোকে আপনি বাচ্চা আর মা এই দুইটা জিনিসের মর্মার্থ ভুলে গিয়েছেন। আপনার মাথা আসলেই খারাপ হয়ে গিয়েছে। তা না হলে এমন একটা প্রস্তাব আপনি আমাকে দেওয়ার সাহস করতেন না। আপনি চাইলে কি বাচ্চা জোর করে রাখতে পারবেন? আমিও দেখতে চাই আপনারা কিভাবে আমার থেকে আমার বাচ্চাদের আলাদা করেন।
লতার কথায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছে বাসার সবাই। বাচ্চারা এখনো তাদের বাবার বিষয়ে কিছুই জানে না। আমি আমার একটা বাচ্চাকেও দূরে রাখতে পারবো না। আমি ওদেরকে নিজের চাইতে বেশি ভালোবাসি। বাচ্চাদেরকে এখন চোখের আড়াল করতেই ভয় হয়। ওদেরকে সারাদিন চোখে চোখে রাখতে পারলে যেন স্বস্তি পাই। দুজনের কাউকে আমি কম ভালোবাসি না, দুজনকেই সমান ভালোবাসি। কেউ কারো থেকে কম নয় আমার কাছে। মা বারবার বলেছেন বিয়ের সিদ্ধান্ত নিতে। আমার হাতটা শক্ত করে কেউ ধরে রাখলে দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি মিলবে বলে নাইলার ধারণা। বেশ কয়েকটা বিয়ের প্রস্তাবও মা আর নাইলা মিলে জোগাড় করে ফেলেছি ইতিমধ্যে। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এহসানকে খুব মনে পড়ছে। তিনি আমার সব বিষয়ে জানতেন, আমাকে সবসময় নানান পরামর্শ দিয়ে সাহায্য করত। তার বুদ্ধিদীপ্ত পরামর্শ আমার দুশ্চিন্তার অবসান ঘটাতে সক্ষম হতো। কিন্তু আজ সে পাশে নেই, তাকে ফিরিয়েও আনা সম্ভব না। নিজের স্বার্থে তাকে ব্যবহার করতে আমি পারবো না। তবুও এশার কাছে তার বাবার কথা জানতে চাইলাম। এশা বলল তার বাবা নাকি অফিসের কাজে খুব ব্যস্ত থাকে। আমি আর কিছু বললাম না। নাইলার সেদিনের কথা তিনি নিশ্চয়ই খুব করেছেন। নাইলাটা যে ওভাবে বলে বসবে এটা জানলে আমি সেদিন এহসান সাহেবকে দাওয়াতি করতাম না। সকালে ঘুম ভাঙতেই বাচ্চারা তাদের আঁকা কতগুলো ছবি আর লেখা চিঠি হাতে ধরিয়ে দিল। তারপর চিৎকার করে বলল, মা দিবসের শুভেচ্ছা তোমাকে। এখন বুঝতে পারলাম যে আজ মা দিবস। গতকাল স্কুলে যায়নি, তাই আজকের দিবস সম্পর্কেও জানা হয়নি। বাচ্চাদেরকে কাছে ডেকে গালে চুমু খেলাম। ওরা আমাকে এতটা ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে যে সব কঠিন পথ পাড়ি দিতেও সাহস পায়। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। স্কুল পৌঁছাতেই দেখি এশা সেই লাল টুকটুকু জামাটা গায়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই খিলখিল করে হেসে উঠে ছুটে এলো। ওর হাসি আমার মুখেও হাসি এনে দিল। মেয়েটা আমার হাতে একটা খাম ধরিয়ে দিল। জিজ্ঞেস করলাম কি আছে ভেতরে। খুলে দেখো। এখনই খুলবো? হ্যাঁ। আমি খামটার ভেতর থেকে একটা চিরকুট বের করলাম। এসে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি ওর সামনে বসেই চিরকুটটা পড়তে শুরু করি। শুভ মা দিবস। তোমাকে মা দিবসের শুভেচ্ছা। তুমি কি আমার মা হবে? পরেই থমকে গেলাম। এইটুকুন মেয়েটার মাথায় এসব কথা ঢুকিয়েছে কে বুঝে উঠতে পারছিলাম না। এহসান সাহেব জানলে নিশ্চয়ই খুব অখুশি হবেন, এশার উপরে রেগেও যেতে পারেন। তাড়াতাড়ি করে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা দেখেনি তো এটা তুমি লিখেছো? মেয়েটা চুপ করে তাকিয়ে রইল। আমি ওর হাতটা ধরে বললাম, এই চিরকুটের কথা একদম বাবাকে বলো না, বাবা কিন্তু খুব রাগ করবে তবে। এসে খিলখিল করে হেসে উঠল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। হাসি থামিয়ে ও বলল, বাবা রাগ করবে কেন? বাবাই তো বলেছে এই চিঠিটা লিখে তোমাকে দিতে। এই মেয়েটা বলে কি? অবাক হয়ে হাঁ হয়ে রইলাম আমি। এহসান সাহেব এটা দিতে বলবে? বিশ্বাসই হচ্ছে না। আচমকা তাকিয়ে দেখি এহসান সাহেব এদিকেই আসছেন। মনে হচ্ছে আমার শরীরটা যেন শীতল হয়ে আসছে। সময় যাচ্ছে আনন্দে আনন্দে। এশা, মিরান আর মেহেরিমাকে নিয়ে আমি এবং এহসান এসেছি নদীর পাড়ে ঘুরতে। বাচ্চারা সাইকেল চালাতে শিখে গিয়েছে। তিনজনের এখন 3টে সাইকেল। আমরা হেঁটে চলছি ফুরফুরে শীতল বাতাস গায়ে মেখে। লতা এবং শাফিনের সঙ্গে দেখা হতেই বাচ্চারা দৌড়ে গেল। আমি আর এহসান চুপ করে দাঁড়িয়ে আছি। এহসানকে দেখিয়ে বাচ্চারা শাফিনকে বলল, সাফিন আঙ্কেল, ওই যে আমাদের বাবা। শাফিনের আনন্দিত মুখটাতে নিমিষেই অন্ধকার নেমে এলো। বাচ্চারা আবার খেলতে শুরু করলো। আমি এগিয়ে গেলাম শাফিন আর লতার দিকে। শাফিন আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। আপনার বাচ্চারা আপনারই চোখের সামনে আপনাকে আঙ্কেল আর অন্য একটা মানুষকে বাবা বলে ডাকার দৃশ্যটা হজম করতে বুঝিয়ে খুব কষ্ট হচ্ছে, তাই না শাফিন? শাফিন চুপ করে রইল। আমি চুপ হলাম না। নিজের বাচ্চাদের মুখ থেকে কখনো বাবা ডাক শুনতে পারবেন না আপনি। যে অন্যায় করেছিলেন আমাদের সঙ্গে, এটাই তার উপযুক্ত শাস্তি। এই যন্ত্রণায় আজীবন আপনি ছটফট করবেন। লতা আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, অন্যের সন্তানকে জোর করে ছিনিয়ে এনে কখনো মা হওয়া যায় না। মা আলাদা একটা শব্দ। মা হওয়া এত সহজ না। লতা চুপ করে রইলেন। পেছন থেকে এসা ডাক দেয়, মা, আমি আইসক্রিম খাবো। দেখো বাবা কিনে দিচ্ছে না। আমি হাসি মুখে বাচ্চাদের দিকে এগিয়ে গেলাম। এশাকে বললাম, তোমার ঠান্ডা লেগেছে মামুনি? আইসক্রিম খাওয়া একদম ঠিক হবে না। মেয়েটার গোমরা মুখটা দেখে হেসে বললাম, বাসায় গিয়ে আমি তোমাদেরকে একটা দারুণ চকলেট কেক বানিয়ে দিব, ঠিক আছে? এবার বেশ খুশি হয়ে উঠলো বাচ্চারা। এহসান আমার হাতটা শক্ত করে ধরে আছে। বাচ্চারা ছুটোছুটি করছে। আমি এহসানের দিকে তাকিয়ে বললাম, একা লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। তুমি পাশে সাহস আর শক্ত নিয়ে দাঁড়ালে আমার জীবনটা আবার সুন্দর হয়ে উঠলো। এহসান আবেগময় চেহারায় তাকিয়ে বলল, তুমি আমার অগোছালো জীবনটা গুছিয়ে দিয়েছো। আমার বাচ্চার মা হয়ে উঠেছো। তোমার ওই নিষ্পাপ বাচ্চা দুটোর বাবা হওয়ার সুযোগ দিয়েছো। আমার জীবনের অপূর্ণতাগুলো তাড়িয়ে রঙিন জীবনটাকে তুমি রঙিন করে তুলেছো জুলিয়া। বাকি জীবনটা আমরা একসঙ্গে বেশ সুখে কাটিয়ে দিব, তাই না এহসান? অবশ্যই। আমি পেয়ে আর কিচ্ছু হারাতে চাই না। আমাকে এক বাচ্চা থেকে 3 বাচ্চার বাবা বানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের এখন 3টে বাচ্চা। ওরা আমাদের সন্তান। 3 বাচ্চার মা, আমি তোমায় ভীষণ ভালোবাসি। কতটা? বাসায় গিয়ে মেপে বলবো। হেসে উঠলাম আমি। হেসে উঠলো এহসানও।